3, 4. এই আজকে একটু তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, অন্য আইডি থেকে ক্লাসেতে আসছি, খুঁজে পাবে না কিন্তু কেউ। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও বাবা। এই যে শুনতেছো, তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, তাহলে আজকে কিন্তু খুঁজে পাবে না আমারে কিন্তু। হ্যাঁ, আজকে অন্য একটা আইডি, আগের আইডি তো আমার হচ্ছে ব্লক হয়ে গেছে, লাইভ নিতে পারবো না 1 সপ্তাহ। তো তোমরা তো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, তাই নাহলে কেউই খুঁজে পাবে না আজকে আমার ক্লাস। তো যারা যারা আছে, তোমাদের যে ফ্রেন্ডরা যারা আছে, সবাই একটু মেনশন দিয়ে দাও। হ্যাঁ, আমি আসি ক্লাসে। চলে আসছি মোটামুটি, সবাই আরো আসবে। আজকে একদম মানে ওই আইডিতে তো ব্যান হয়ে গেছি, তোমরা তো জানোই মনে হয়। তো অন্য একটা আইডি থেকে ক্লাস নেওয়া লাগতেছে, বুঝছো? কেউ কেউ একটা বই সাজেস্ট করতে পারবে, যে বই অ্যাডমিশনের জন্য ফিজিক্স কেমিস্ট্রি, এই হারাই ফেললাম তো। ফিজিক্স বই সাজেস্ট করতে পারবো না, ওইটা হচ্ছে অপার চিন্ময় ভাই ভালো পারবে। আমি বায়োলজি বই যদি সাজেস্ট করতে বলো, তাহলে আমি বলবো হচ্ছে ইয়ে কেন, নিউরন কেন। তারপরে প্র্যাকটিসের জন্য অন্য একটা কিনতে পারো, উন্মেষের মেরিট্রিক্সগুলো কালেক্ট করতে পারো, উন্মেষের মেরিট্রিক্স, বোটানি মেরিট্রিক্স, জুলজি কালেক্ট করতে পারো, এগুলো ভালো অনেক। বই কিনে কেউ দেইলি হয় নাই, বই ভালো জিনিস, যত কিনবা তত ভালো তোমার জন্য। বই কিনে কখনো কার্পণ্য করবা না। হ্যাঁ, রিপ্লাই দিয়েন না, আশা করি দিবেন। হ্যাঁ, তোমরা যারা আমাকে হোয়াটসঅ্যাপে আর আমার 01746968904 নাম্বারে SMS করছো, তাদের রিপ্লাইগুলো পাবা, তাদের রিপ্লাইগুলো পেয়ে যাবা। হ্যাঁ,
অনেকেই পাইছো, অনেকেও পাও না, অনেকগুলো মেসেজ জমছে বুঝছো, অনেকগুলো মেসেজ জমছে। আমি রিপ্লাইগুলো দিয়ে দিব, টেনশন করো না। তোমরা টাকা খরচ করে মেসেজ করছো, এমবি খরচ করে আমাকে টেক্সট করছো হোয়াটসঅ্যাপে, আমি সেটা রিপ্লাই দিব না তা কি হয়? আচ্ছা, আজকে নতুন একটা অ্যাকাউন্ট থেকে আমার এখানে ঢোকা। সাউন্ড অফ? কি কয়? ভয় পেয়ে গেছি। সাউন্ড কেমন অফ? সাউন্ড অফ? কি কয়? ভয় পেয়ে গেছি। সাউন্ড কেমন অফ? ওটা ওকে করে দাও। ওটা আমার হচ্ছে যে অ্যাকাউন্ট, মেইন অ্যাকাউন্ট আর কি, ওই মেইন অ্যাকাউন্টে হচ্ছে সমস্যা, মানে মেইন অ্যাকাউন্টে আমি হচ্ছে ব্যান খাইছি 1 সপ্তাহের জন্য, ওটা আরেক অ্যাকাউন্ট থেকে ক্লাসে গেছে বুঝছো। আচ্ছা, আজকে ক্লাসে হচ্ছে সাজ্জাদ আছে আজকে আমার সাথে, বরাবর থাকে যেরকম, তুমি অনেকেই সাজ্জাদটা চেনো, ঠিক আছে? ও অপোজিটে বসে আমার ক্লাস করতেছে, সাউন্ড আছে, সবকিছু ক্লিয়ার, থ্যাংক ইউ। তো নতুন একটা অ্যাকাউন্ট থেকে আজকে লাইভে গেছি। তো বেসিক্যালি যে আমার যে মেইন অ্যাকাউন্ট হাসনাত শুভ্র, ওই অ্যাকাউন্টে হচ্ছে গত পরশুদিন আমি, আমার একটা ব্যাচ আছে ফিলোসফার স্টোন ব্যাচ, 22 ব্যাচের আর কি, 21 ব্যাচ দুটোই ছিল এখানে, এখানে অনেক আছে ফিলোসফার স্টোন ব্যাচের। ওদেরকে ক্লাস করানোর সময় হঠাৎ করে কেমনে কেমনে যেন আমার ব্যান করে দিছে, 1 সপ্তাহ জন্য লাইভ নিতে পারবো না। কি আছে জীবনে খেতার বালিশ। আমার এটা আরেকটা অ্যাকাউন্ট আর কি, শেখ হাসনা জামান শুভ্রটা অনেক আগের অ্যাকাউন্ট। আগেও একবার 10 মিনিট স্কুলে ক্লাস নেওয়ার সময় এরকম ব্যান খাইছিলাম বুঝছো, তো তখন বানায় রাখছিলাম। যদি ব্যান হয়ে যায় তখন তো এটা নেওয়া লাগবে। আমার আম্মুরও একটা অ্যাকাউন্ট আছে হাসনারা বেগম, ওটা দিয়েও, ওটাও রেডি রাখছি। তাও যদি আমার আরো অ্যাকাউন্ট আছে, আমার বন্ধু বান্ধবী রাব্বির অ্যাকাউন্ট আছে, রাব্বিরটা নিয়ে আসবো, তা না পেলে সাজ্জাদটা নিয়ে আসবো। সাজ্জাদ তোমার অ্যাকাউন্ট দাও, তোমার অ্যাকাউন্ট দিয়ে লাইভ নিবো। ক্লাস অফ যাবে না, ক্লাস হবে, দ্য শো মাস্ট গো অন, ক্লাস বাদ দিতে দিব না। এতগুলা ক্লাস, এতগুলা চ্যাপ্টার 3 মাসের বা 3.5 মাসের মধ্যে শেষ করতে হবে, সহজ কথা নাকি? ক্লাস বাদ দিব না, ক্লাস আর এক্সাম চলবে। এই যে এটা শেষ হইলে ইনশাল্লাহ কালকে এক্সাম, এই পুরো আজকে যা পড়াবো তার উপর কালকে এক্সাম থাকবে বিকাল 3টার দিকে, ঠিক আছে? তো আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট সামথিং নিউ, মানে আমি তোমাদের নতুন একটা কিছু জিনিস চিন্তা করতেছিলাম। ধরো তোমরা যে দাগানব্বইয়ের পিডিএফ পাচ্ছ, তো দাগানব্বইয়ের পিডিএফ পাওয়ার পরে বলো যে ভাই দাগানব্বইয়ের পিডিএফ তো সবই দাগাইতে, বাদ রাখেন না তো কিছু, ঠিক আছে? কিছু তো আর বাদ রাখেন না। তো এই জন্য আমি ভাবতেছি এমন একটা ছোট জিনিস বের করব, সময় লাগবে, এখনই কান্নাকাটি করে ওটার জন্য, ঠিক আছে? সো একটা জিনিস বের করব যেটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের হিট কয়েকটা জায়গা, যেমন ধরো যেগুলো পড়লে অবশ্যই এটা বলতেছিল যে বায়োলজি থেকে 100% কমন পড়বে, বাট দেখা যায় কি মেডিকেল ভর্তি পরীক্ষা বা ভার্সিটির বায়োলজি ভর্তি পরীক্ষায় যে ঘটনাটা ঘটে, স্পেসিফিক কয়েকটা জায়গা আছে, ওই স্পেসিফিক জায়গা থেকে না বড় বড় প্রশ্ন আসে। স্পেসিফিক কয়েকটা জায়গা আছে, ওই স্পেসিফিক জায়গা থেকে বারবার প্রশ্ন আসে, ঘুরে ফিরে আসে। তো দেখা যায় যে 50 থেকে 60% প্রশ্ন ওইখান থেকেই আসে, আর বাকি 40 থেকে 50%-এর জন্য পুরো বই পড়তে হয়। তাহলে হোয়াট ইফ আমি এমন একটা কিছু বানাই যেটা দিয়ে তোমাদের হচ্ছে ধরো একটা একটা ধরো বায়োলজিতেই তো বানাবো, আমি তো অন্যান্য সাবজেক্টে পারি না, ফিজিক্সের ফও পারি না, আর ফিজিক্স ফ না প, ফিজিক্স হ্যাঁ ফ, ফিজিক্সের ফও পারি না, কেমিস্ট্রির কও পারি না, ম্যাথের মও পারি না, হ্যাঁ? তো বায়োলজি পারি, বায়োলজির বায়োলজি কিছুটা পারি আর কি। তো বায়োলজির ধরো যা আসবে, কেউ কি কল দিচ্ছে নাকি? ও, বায়োলজি যে 30 নাম্বার থাকবে মেডিকেলে, বা ধরো ভার্সিটিতে যতটুকু থাকবে আর কি, 25 বা 30 যাই আসে না কেন, তার মধ্যে ধরো যদি এমন হয় যে 50 থেকে 60% কভার হবে, ঠিক আছে? একটা চ্যাপ্টারের সামারি বানাতে যাচ্ছে, একটা চ্যাপ্টারের সামারি মোটামুটি এতটুকু কভার হয়ে যাবে। তো এরকম যদি বানাই কেমন হয় তোমরা একটু আমাকে কুইকলি একটু কমেন্টে জানাই। হতো এরকম একটা জিনিস বানাইলাম যেটা দিয়ে 50 থেকে 60% মানে কভার হবে। সো এরকম একটা জিনিস আমি আর কি চিন্তা ভাবনা করতেছি বানানোর জন্য, হ্যান্ড রিটেন। সময় লাগবে, এখনই কান্নাকাটি করো না, সে পায়ে যাবা, ঠিক আছে? সো এটা আমি একটা টার্গেট নিছি, এটা আমি বানাবো, আমি না বানাইলেও অন্য কেউ বানাবে, ঠিক আছে? আমার তত্ত্বাবধানেই বানাবে, ঠিক আছে? তো এটা তোমাদেরকে আমি দিব আর কি, সব পাবা না বাট কিছু হলে পাবা। আরেকটা জিনিস মনে রাখবা, মেডিকেলে কিন্তু 65+ পাইলে চান্স হয়ে যায়। খেলা হচ্ছে যে চান্স পাইতে গেলে কিন্তু সব নাম্বার লাগে না। গতকাল কিন্তু এগুলো নিয়ে আমি গল্প করছি যে কত পাইলে চান্স হয়, কিভাবে কি হয়। তার মানে কি ওই মানে শর্ট যে সাজেশনটা ওটা পড়লে, ওইটা পড়ে যদি একটু ভালো করে পড়ো তাহলে চান্স হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু কখনোই বলবো না যে তোমাদের 100% দিচ্ছি আমি। যদি কেউ বলে যে আমার কাছে পড়লে 100% কমন পড়বে, 100-তে 100 কমন পড়বে, মনে রাখবা এটা হচ্ছে মানে ওই লোকটা হচ্ছে চাপাবাজ। উনি তো টিচারের কাটার পড়ে না, উনি হচ্ছেন চাপাবাজ, আর কিছু না। এমনই চাপার উপর দিয়ে ট্রাক গেলেও চাপা ভাঙবে না। 100% ইনসিউর তো কেউই দিতে পারে না। আমি কতবার, আমি তো মানে উন্মেষে কাজ করতাম, উদ্ভাস উন্মেষের সিনিয়র বায়োলজি লেকচারার ছিলাম। তো লাস্ট উন্মেষে যারা হচ্ছে মানে বায়োলজি যে ক্লাসগুলো হয়েছে, সেই ক্লাসে যত স্লাইড আছে আমি বানাইছিলাম।
এখানে অনেকে মনে উন্মেষে ক্লাস করো, তাই না? এখানে অনেকে কিন্তু উন্মেষে ক্লাস করো, উদ্ভাস উন্মেষে ক্লাস করো। তো উদ্ভাস উন্মেষে যে স্লাইড গুলা, বায়োলজি স্লাইড গুলা, এখন তো স্লাইড আপডেট হচ্ছে, বাট ওই স্লাইড গুলো আমার তৈরি করা, আমি বানাইছিলাম স্লাইড গুলা। এখন সেগুলোকে মডিফাই করে তোমাদেরকে পড়ানো হয়, বাট এখন ওইগুলা পুরোপুরি আমার বানানো বললেও আসলে একটু ভুল হবে। আমি বানাইতাম, পরে আমরা সবাই মিলে ওটাকে মডিফাই করতাম, বাট 90% আমারই বানানো। তো ওই স্লাইড থেকে গতবার যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হইলো, 30টা প্রশ্ন, আসলে মধ্যে একটা প্রশ্ন ভুল ছিল অবশ্য, ব্ল্যাঙ্ক আনসার ছিল। তার মানে 29টা প্রশ্ন ধরলাম বায়োলজি, 29টার মধ্যে 27টা কমন পড়ছিল আমার ওই স্লাইড থেকে, আমার বানানো স্লাইড থেকে 27টা কমন পড়ছিল। তো আমি তো কনফিডেন্টলি বলতেই পারি আমারটা বললে একেবারে 95% কমন পড়বে, তাও আমি বলি না, তাও আমি বলি না। তোমার এখানে অনেকে আছে মানে উদ্ভাস উন্মেষে ক্লাস করো, কে কে করো আমার একটু বলে দিতে পারো, ঠিক আছে? সো অনেকেই জানো এটা এতগুলো কমন পড়ছিল স্লাইডে, আমি প্রমাণ দেখাইতে পারবো, আমার কাছে প্রমাণও আছে, ঠিক আছে? সো তবু আমি বলি না যে আমার 95%, আমার কাছে বললো 95% থেকে 90% কমন পড়বে, তাও আমি বলি না, কারণ এত আত্মবিশ্বাস ভালো না। তা আমি বলছি কমসম বলছি যে 60% কমন পড়বে, কমসম বলি। 60%-এর সাথে 5% যোগ করলে তো কি হয়ে যাবে, চান্স হয়ে যাবে। তোমার চান্স পাইলেই হইলো, আমার 100% পাওয়ার দরকার না, আমার চান্স পাইলেই হইলো, ঠিক আছে? এত চাপাবাজি করে লাভ আছে, ঠিক আছে? ওকে, যাক, এখন চলো, অনেক চাপাবাজি হয়েছে, পড়াই ঢুকি, বুঝছো কথা? তো গতদিন আমরা ক্যারিওকাইনেসিস পর্যন্ত পড়ছিলাম, তো আজকে হচ্ছে সাইটোকাইনেসিস পড়বো। আজকে কি পড়বো? আজকে পড়বো হচ্ছে সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস, বুঝছো? এই সাবজেক্ট তুমি কিন্তু এই ক্লাসগুলো করতে পারো, শর্ট সিলেবাসই তো পড়াই দিছি আগে, তো শর্ট সিলেবাস তো তোমাদেরও আছে, তোমার তো 22 ব্যাচ, তোমার তো সবই আছে, করতে পারো। প্রতি রবিবার আর বুধবার রাত 10টার সময় চলে আইসো, কইরো, কাজে দিবে। ওকে, তো সাইটোকাইনেসিস, সাইটো মানে হচ্ছে কোষ, আর কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। উদ্ভাসের উইকলি এক্সামে ব্লাড এন্ড সার্কুলেশনে যা পড়েছেন তাই আসছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো সাইটো মানে কোষ, আর কাইনেসিস মানে, সাইটো মানে হচ্ছে সাইটোপ্লাজম, সাইটো মানে কোষও, কিন্তু সাইটো মানে কিন্তু কোষও বলে। সাইটোলজি মানে কি? কোষবিদ্যা, জেনে রাখো। সাইটোলজি মানে কি? কোষবিদ্যা। তো সাইটো মানে কিন্তু মানে কোষই বলা হয়, হ্যাঁ। তো সাইটোপ্লাজমের বিভাজন, ইয়েস। তো সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন। তো আমরা সাইটোপ্লাজমের বিভাজন পড়তেছি। আগের দিন তো আমরা নিউক্লিয়াসের বিভাজন পড়ছিলাম, তো আমরা এখন সাইটোপ্লাজমের বিভাজন পড়তেছি। সামিয়া একটা সুবর্ণ বছর ফুল কমন ছিল ব্লাডের চ্যাপ্টার থেকে, জোস কোপাই দিছে একেবারে, তাই না? তাহলে শুক্র ভাইয়ের কাছে বললে কোপাই দেওয়া যায়, তাই না? আচ্ছা, তো সাইটোকাইনেসিসে যাই, চলো, অনেক ফাও পেছাল পারলাম। এনিম্যাল সেলে কেমন হয় চলো আমরা সেটা একটু দেখি। একটা কোষ, পানি কোষ, কেমনে বুঝলাম পানি কোষ? কারণ কি নাই, পানি কোষ কেমনে বুঝছি বলো? কোষ প্রাচীর নেই, হ্যাঁ। ওকে, মাঝ বরাবর কি হলো? ডাম্বেল, মানে কি একটা খাস তৈরি হলো, তাই না? একটা কি তৈরি হলো? খাস তৈরি হলো। তাহলে যদি তুমি সাইটোকাইনেসিসের বেলা ইয়ের কথা বলো, প্রাণী কোষের কথা বলো, তাহলে কি হবে? গভীর গর্ত বা একটা খাঁজের কথা মনে পড়তে হবে। কিসের কথা মনে করতে হবে? খাঁজ। কিসের কথা? খাঁজ। ওকে, এই খাঁজ তৈরি করতে দুই ধরনের প্রোটিন খুব কাজ করে, অ্যাক্টিন প্রোটিন এন্ড মায়োসিন প্রোটিন। এই দুটো প্রোটিনের নাম মনে রাখো, অ্যাক্টিন এবং মায়োসিন। এই দুটো প্রোটিন এই যে তোমার যে খাঁজটা বললাম, এই খাঁজ তৈরি করতে কি করে? হেল্প করে। কে হেল্প করে? নাম বলো, কি কি? জোরে বলো, সবাই যাতে শুনে। অ্যাক্টিন, এই দুটো কি কি? এরা প্রোটিন, এটা কি? প্রোটিন। গুড। তো খাঁজ তৈরি হয়েছে, এবং খাঁজ থেকে দুটো কি হয়ে গেছে? কোষ তৈরি হয়ে গেছে। তার মানে নিউক্লিয়াসের বিভাজন খাঁজ তৈরি করার মধ্যে কিন্তু হয়েছে। নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেছে, খাঁজটা বড় হয়েছে, সেপারেটে দুটো কি তৈরি হয়ে গেছে? কোষ হয়ে গেছে। তাহলে আমি যদি সাইটোকাইনেসিসের কথায় আসি, সাইটোকাইনেসিসের কথায় যদি আসি, প্রাণী কোষের বেলায় যদি বলি, সহজ বাংলা, মাঝখানে দুটো ভাগ হয়ে যাবে। কেমনে হবে? একটা খাঁজ তৈরি হবে। খাঁজটা কে তৈরি করবে? তৈরি করতে কে হেল্প করবে? অ্যাক্টিন আর মায়োসিন নামক প্রোটিন। খেলা শেষ। এইটুকু থেকেই সব প্রশ্ন চলে আসবে, ঠিক আছে? এবার প্ল্যান্ট, উদ্ভিদে কি হয় চলো একটু দেখি। উদ্ভিদের
মাঝখানে একটা দাগ পড়লো, তাই না? এটাকে কোষ প্লেট বলে। ওকে, কোষ প্লেট। কোষ প্লেটটা বড় হবে, বড় হয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এনিমেল আর প্ল্যান্টের মধ্যে একটা পার্থক্য আছে। প্ল্যান্টে কি হলো, মাঝখানে কি তৈরি হলো, একটা কোষ প্লেট তৈরি হলো। তাহলে প্ল্যান্টে কি হচ্ছে, মাঝখানে কোষ প্লেট তৈরি হচ্ছে। তাহলে প্ল্যান্টের মধ্যে আমরা লিখবো কি, কোষ প্লেট বা সেল প্লেট বলতে পারি। কি তৈরি হচ্ছে, একটা সেল প্লেট। তাহলে প্রাণী কোষে তৈরি হয়েছিল কি, প্রাণী কোষে তৈরি হয়েছিল হচ্ছে খাঁজ। উদ্ভিদ কোষে কি তৈরি হচ্ছে, প্লেট। এই কোষ প্লেটটা পরবর্তীতে শিফট হবে কিসে, কোষ প্রাচীরে। কোষ প্লেটটা পরবর্তীতে কিসে পরিণত হবে, কোষ প্লেটটা পরবর্তীতে কিভাবে কিসে পরিণত হবে, প্রাচীরে পরিণত হবে। কিন্তু সেটা কেমনে, কোষ প্লেট থেকে কেমনে কোষ প্রাচীর তৈরি হবে? এটা কিন্তু খাস টাস হয় না, খাস হয়েছে না, এমনি এমনি হবে না, কিছু জিনিস লাগবে। সেটা হচ্ছে এই কোষ প্লেটের উপরে হেমিসেলুলোজ, কি হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ প্লাস অন্যান্য দ্রব্য জমা হইতে হবে। তারপর সেটা কি হয়ে যাবে, কোষ প্লেট হয়ে যাবে। তাহলে হেমিসেলুলোজ এবং অন্যান্য দ্রব্য জমা হলে এটা পরবর্তীতে কিসে পরিণত হয়ে যাবে, কোষ প্লেটে, এই কোষ প্রাচীরে পরিণত হয়ে যাবে। তো কোষ প্রাচীরে পরিণত হওয়ার পরে কি হবে, এটার উপরে ধরো কোষ মানে কোষ ঝিল্লিও হবে এটার ভিতরে, এটা পরে আসি। এখন কথা হচ্ছে যে কোষ প্লেটটা কেমনে তৈরি হলো, কোষ প্লেটটা কি দিয়ে তৈরি হলো, এটা একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কোষ প্লেটটা আসলে তৈরি হয়েছে কি দিয়া। কোষ প্লেটটা তৈরি হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ভেসিকলের মাধ্যমে। তার মানে কি ব্যাপারটা দেখো, ক্যারিওকাইনেসিস হইলো, ক্যারিওকাইনেসিস হওয়ার পরে যে বিষুবীয় অঞ্চলটা আছে, বিষুবীয় অঞ্চলে তোর স্পিন্ডল তন্তু যেরকম ছিল, স্পিন্ডল তন্তুর আগে এরকম ছিল, স্পিন্ডল তন্তুর আগে কেমন ছিল, এরকম ছিল। তো টেলোফেজ ধাপে তো স্পিন্ডল তন্তু বিলুপ্ত হওয়া শুরু করছে। শেষ পর্যায়ে সে স্পিন্ডল তন্তুগুলো না একদম বিষুবীয় অঞ্চলকে কি করে ফেলবে, স্পর্শ করে ফেলবে। মানে স্পিন্ডল তন্তুগুলো কি করবে, বিষুবীয় অঞ্চলকে কি করে ফেলবে, স্পর্শ করে ফেলবে। আচ্ছা, তো স্পর্শ করে স্পিন্ডল তন্তুগুলা ভ্যানিশ হয়ে যাবে। তারপর যে জিনিসটা হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসবে ফ্র্যাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ক্ষুদ্র ভেসিকল। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের একটা অঙ্গাণু, সেটা মানে খন্ড খন্ড হয়ে তৈরি করবে ফ্র্যাগমোপ্লাস্ট। কি তৈরি করবে, ফ্র্যাগমোপ্লাস্ট। এবং সেই ফ্র্যাগমোপ্লাস্ট থেকে কি তৈরি হবে, কোষ প্লেট তৈরি হবে। তাহলে আমরা এখানে বলতে পারি কি, কোষ প্লেটটা কি দিয়ে তৈরি হচ্ছে, ফ্র্যাগমোপ্লাস্ট থেকে তৈরি হচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট। তাহলে আমরা বলতে পারি ER থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট ও ভেসিকল, সিস্টেনি ভেসিকল টিবিউল মনে আছে? তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট ও ভেসিকল থেকে কি তৈরি হবে, কোষ প্লেট তৈরি করবে। ঠিক আছে, কি তৈরি করবে, কোষ প্লেট তৈরি করবে। সাথে সাথে লাইসোজোমের মতো ফ্র্যাগমোজোমও এখানে হেল্প করবে, লাইসোজোমের মতো একটা আছে ফ্র্যাগমোজোম, ওরা ওটা হেল্প করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে সাথে অ্যাড করে দিই ফ্র্যাগমোজোম। ফ্র্যাগমোজোম ইজ কাইন্ড অফ লাইসোজোমের মতো আর কি। তাহলে আমি এখন সামারি করি, কি কি লাগতেছে। টেলোফেজের পরে সাইটোকাইনেসিস শুরু হইলে স্পিন্ডল তন্তুরা বিষুবীয় অঞ্চলে এসে কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল মিলিত হয়ে কি তৈরি করবে, কোষ প্লেট তৈরি করবে। এবং পরবর্তীতে ফ্র্যাগমোজোমও আসবে। ফ্র্যাগমোজোম কার মতো, লাইসোজোমের মতোই, এটা হেল্প করবে কোষ ঝিল্লি বানাইতে। কি বানাইতে, কোষ ঝিল্লি বানাইতে, মেমব্রেন বানাইতে। এবং সবকিছু মিলে একটা কি তৈরি হবে, কোষ, মাঝখানে একটা প্লেট তৈরি হবে। এই প্লেটের উপরে আবার কি জমবে, হেমিসেলুলোজ এবং অন্যান্য বস্তু হয়ে কি তৈরি করবে, কোষ প্রাচীর, এবং দুইটা মাঝখান থেকে সেপারেট হয়ে দুইটা কোষে পরিণত হয়ে যাবে। তাহলে এই হচ্ছে সাইটোকাইনেসিস। উদ্ভিদের তো একটু প্যারা, প্রাণীটা খুবই সহজ। আর সহজভাবে যদি এত কিছু মনে রাখতে না চাও, ভার্সিটি পরীক্ষার জন্য যদি এত কিছু মনে রাখতে না চাও, তাহলে আমি সহজভাবে বলি, উদ্ভিদ কোষে কি তৈরি হয়, কোষ প্লেট তৈরি হয়। আর প্রাণী কোষে কি তৈরি হয়,
খাজ। পানি কোষে খাজ তৈরি করে অ্যাক্টিনিয়াম মায়োসিন, উদ্ভিদ কোষে প্লেট কে তৈরি করে ফ্রাগমোপ্লাস্ট এবং ভেসিকল। শেষ, ডান, হয়ে যাবে, এটুকু বললে এনাফ। তো এই যে তোমাদের জন্য শর্টকাট যেটা বানাবো না, ওইগুলোর মধ্যে এই যে শুধু এইটুকু ইনফরমেশন লাগবে, যেতে করে কি হয়ে যায়, কমন পড়ে, ঠিক আছে? বাট সব পড়বে না, বলে দিলাম। ওইটা বললে কমন পাওয়া 60% পাবা, 65ও পাইতে পারো, সব পাওয়া না। সব পাইতে গেলে মেন বই পড়তে হবে। আরেকবার, ঠিক আছে? টেলোফেজের পরে স্পিন্ডল তন্তুগুলা বিষুবীয় অঞ্চলে এসে কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খন্ড খন্ড হয়ে ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল তৈরি করবে। এই ফ্র্যাগমোপ্লাস্ট ভেসিকল কোষ প্লেট তৈরি করবে। কোষ প্লেটের সাথে ফ্র্যাগমোজোম কোষ ঝিল্লি তৈরি করবে। কোষ প্লেটের উপরে হেমিসেলুলোজ এবং অন্যান্য বস্তু জমা হয়ে আরো পুরু হয়ে কোষ প্রাচীর তৈরি করবে। শেষ, দুটা কোষ সেপারেট। শুভ্র ভাইয়ার 2 নয়ন বায়োলজিবাসীর উন্নয়ন। ওরে তেল, ওরে তেল, আমি জানতাম তেলের সাগর সৌদি আরব, এখন দেখি ফেসবুক। এই ফ্রেন্ডদেরকে মেনশন দাও, অনেকে আজকে আমার এই নতুন আইডিতে খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? আমি সময়ই পাচ্ছি না 22 এডিশনের আবুল হাসান স্যারের বইটা কিনতে যাব, এমন একটা অবস্থা, ঠিক আছে? সময় পাচ্ছি না। মনে মনে ভাবতেছিলাম কেউ যদি আমার বাসায় এসে দিয়ে যেত যে ভাই দেখেন ও আবুল হাসান স্যারের নতুন বইয়ের লোকেরা আমাদেরকে কেন দিয়ে যায় না, আমাদেরকে দিলে তো ভালো হয়। কারণ আবুল হাসান স্যারের বই চালানোর জন্য বাসায় এসে দেওয়ার দরকার নাই, কারণ নতুন এডিশন আসলে মানুষ কি করবে, এমনি কিনবে। আই ওয়াজ কিডিং, মজা করতেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তো উদ্ভিদ কোষ আর পানি কোষের মধ্যে এই হচ্ছে ডিফারেন্স। এখানে হচ্ছে খাস তৈরি হবে আর এখানে কি প্লেট তৈরি হবে। তো এইটুকু মনে রাখবে, তাহলেই হবে। আচ্ছা, সাইটোপ্লাজমে বিভাজিত হয়, পানি কোষে ক্লিভেজের মাধ্যমে ভাগ হয়। ক্লিভেজ মানে খাজ, হ্যাঁ, ক্লিভেজ মানে কি, খাজ। অ্যাক্টিনিয়াম মায়োসিন গোলজি বডির ভেসিকল বিষুবীয় অঞ্চলে জমা হয়, কোষ প্লেট তৈরি হয়, সেল প্লেট। গোলজি বস্তু পাশাপাশি ER দুটোই জেনে রাখো, তাহলেই হবে। তো এগুলো একটু আগে যেগুলো বললাম এগুলাই বাদ দাও, হয়ে গেছে। মাইটোসিসের প্রয়োজনীয়তা, তার মধ্যে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসের পার্থক্য দেওয়া আছে, নিজেরা পড়ে নিও। আচ্ছা, এখন আরেকটা জিনিস যেটা না বললেই না, সেটা একটু আমার এখানে একটু বলা লাগবে। সেটা হচ্ছে, সেটা বলতে গেলে আমাকে একটু এইখানে ক্লিয়ার করতে হবে। সাইডে আমি একটু বলি, হ্যাঁ, একটা জিনিস এখানে মিসিং আছে, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে, ধরো এই একটা কোষ, তার দুটো নিউক্লিয়াস বিভাজন হইলো, তাহলে এটাকে আমরা কি বলতেছি, ক্যারিওকাইনেসিস, তাই না? ক্যারিওকাইনেসিস। এরপরে কি হবে, ক্যারিওকাইনেসিসের পরে কি হবে, সাইটোকাইনেসিস। তারপর কি হবে, দুটা কোষে পরিণত হবে। বেসিক কমন সেন্স। কিন্তু যদি এমন হয়, এটা হচ্ছে রাইট ওয়ে, মানে কি নর্মাল ওয়ে এটা, যদি এরকম হয়ে যায়, প্রাণী কোষটা যাচ্ছিল, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে সাইটোপ্লাজম হয়নি ভুল করে, কিন্তু ভুল করে সাইটোকাইনেসিস না হয়ে আবার কি হয়ে গেছে, ক্যারিওকাইনেসিস হয়ে গেছে। ভুল করে সাইটোকাইনেসিস না হয়ে কি হয়ে গেছে, ক্যারিওকাইনেসিস হয়ে গেছে। আচ্ছা, কারণ একবার তো ভুল হইতেই পারে, তাই না? একবার তো ভুল হইতেই পারে, কিন্তু কিন্তু পরের ধাপে কি ঘটলো, ওই 4টা থেকে কয়টা হয়ে গেল, 8টা হয়ে গেল। লাও ঠেলা, পরের ধাপে কয়টা হয়ে গেল, 8টা হয়ে গেল। আর তারপরের ধাপে 8 দুগুণে 16, 16 32, 32 দুগুণে 64, তারপর যাবে 128, তারপরে যাবে 256, তারপর যাবে 512, তারপরে যাবে কত, তারপরে যাবে হয়ে যাবে 1024, 1024 এর পরের ধাপে কি হয়ে যাবে বলো, 1024 এর পরের ধাপে হয়ে যাবে 2048, 2048 এর পরের ধাপে কত হবে বলো, 2048 এর পরের ধাপে কত হবে, তো আমি ভুলে গেলাম। 2048 এর পরের ধাপে কত হবে, 4096 হয়ে যাবে। তারপরে ধাপে কত হয়ে যাবে, 8192, তারপরে ধাপে কত হয়ে যাবে, 16384, তারপরে ধাপে কত হবে, তারপরে ধাপে
68 টাইপের কিছু একটা হবে। তারপরের ধাপে কত হবে? তারপরের ধাপে হবে 65,536। ঠিক আছে, তারপরের ধাপে কত হবে? তারপরের ধাপে কত হবে দেখি, এনিওয়ান? 1,31,072। তারপরের ধাপে কত হবে? তারপরের ধাপে হবে হচ্ছে 2,62,144। তারপরের ধাপে কত হবে? তারপরের ধাপে কত হবে? 5,24,288। তারপরের ধাপে হবে 10,48,576। তারপর ধাপে হবে না, এত হয় না, ঠিক আছে, মজা করলাম একটু, বুঝছো, মজা করলাম। তো এই যে কয়েকবার হবে আর কি, এতবার তো আর হবে না, লক্ষ লক্ষ বার তো আর হবে না। তো তো এই যে হইলো, মানে মেন কথা কি, মেন কথা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হয়ে যাচ্ছে, সাইটোপ্লাজম হচ্ছে না। তো এই যে যেটা বললাম, এটাকে বলা হবে হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ইংলিশে বলা হয় ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। ইংলিশে বলা হয় কি? ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বলা হয় এটাকে, ঠিক আছে। তো এটা হইতে থাকবে, এবং এরকম যদি হয় একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট যে কোষ, একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট যদি কোনো কোষ থাকে, তাহলে এটাকে বলা হবে সিনোসাইটিক কোষ। কি বলা হবে? সিনোসাইটিক কোষ। সেই কোষ, যে কোষের নিউক্লিয়াসের সংখ্যা কি অনেক অনেক বেশি, ঠিক আছে। তো এরকম একটা উদাহরণ হচ্ছে ডাবের পানি। এরকম একটা উদাহরণ কি? ডাবের পানি। ধরা হয়ে থাকে ডাবের পানি যে তৈরি হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজনের মাধ্যমে, এই পানিটার কি হয়? উৎপন্ন হয়, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা যদি প্রাণী কোষের বেলায় হয়, প্রাণী কোষের বেলায় হলে এটাকে বলা হবে প্লাজমোডিয়াম। প্রাণী কোষে হলে, প্রাণী কোষে যদি মুক্ত নিউক্লিয়ার বিভাজন হয়, তো এটাকে বলা হবে প্লাজমোডিয়াম। কি বলা হবে? প্লাজমোডিয়াম, ঠিক আছে। অনেক মানে শৈবাল, ছত্রাক, এদের কোষের মধ্যে এরকম হয় প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়াম নামটা কেমনে আসে জানো? এনিওয়ান ক্যান সে প্লাজমোডিয়াম নামটা কেমনে আসে? তোমরা যদি অণুজীব অধ্যায় পড়তা তাহলে পারতা। সাজ্জা, তোমরা অণুজীব পড়ছো না? অণুজীবে ম্যালেরিয়ার পরজীবীর নাম কি? প্লাজমোডিয়াম ভাইভেক্স। প্লাজমোডিয়াম ভাইভেক্স, তাই না? আর এই প্লাজমোডিয়াম বা ম্যালেরিয়ার জীবন চক্রে মনে আছে নিউক্লিয়াস কি হয়? বারবার বিভাজন হয়, সাইজন বলে ওইটাকে। এইখান থেকে এই নামটা এইভাবে আসছে আর কি, প্লাজমোডিয়াম, ঠিক আছে। তো এই কথা মনে রাখবা। তাহলে উদ্ভিদ কোষ যদি একাধিক নিউক্লিয়াসধারী হয়, তাহলে এটাকে আমরা বলবো সিনোসেটিক কোষ। ডাবের পানি হচ্ছে একটা এক্সাম্পল। প্রাণী কোষে হলে এটাকে আমরা কি বলবো? প্লাজমোডিয়াম বলবো। তো এরকম অনেক কোষেই আছে। এগুলো যদি এক্সট্রা জানতে চাও, শৈবাল, ছত্রাক আছে অনেক, যেমন ভচেরিয়া, বট্টেরিয়াম, পেনিসিলিয়াম, এগুলোর মধ্যে এরকম হয়। হ্যাঁ, ভচেরিয়া, বট্টেরিয়াম, পেনিসিলিয়াম, এদের কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, এদেরকে সিনোসেটিক কোষও বলা হয়ে থাকে আর কি, বুঝছো? তো এই কয়েকটা ইনফরমেশন বাবা একটু ভালো করে জানতে হবে, এগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, তোমরা তো অনেকেই জানো প্লাজমোডিয়াম ভাইভেক্স। ওই প্লাজমোডিয়াম ভাইভেক্স যারা যারা লিখতেছো, ওই প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার পরজীবী কিন্তু বারবার নিউক্লিয়াসের বিভাজন করে, ওটাকে সাইজন্ট বলে। একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, পড়াইছিলাম, ওই টাইপেরই আর কি। এই বাইজিদ ইসলাম ফাটা দিত কিন্তু একেবারে ধরে। আচ্ছা, এবার চলো সামনে আগাই। তোমার বই থেকে হচ্ছে সাইটোকাইনেসিস আর ক্যারিওকাইনেসিসের পার্থক্য পড়ে নিও, এটা বই থেকে পড়লেই চলবে। এবার আসি মাইটোসিসের প্রয়োজনীয়তা। দৈহিক বৃদ্ধি। পিচ্ছি ছিলাম, ভালো ছিলাম, বড় হয়ে গেলাম, বুঝছো তো খেলা। তারপরে দেখো বংশবৃদ্ধি। বংশবৃদ্ধি হইতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে বংশবৃদ্ধি কেন বলতেছেন ভাইয়া? বংশবৃদ্ধির কথা কেন বলতেছেন? বংশবৃদ্ধি করতে গেলে তো আমার কি লাগবে? কোন বিভাজন লাগবে? মিওসিস লাগবে। তাহলে বংশবৃদ্ধিতে মাইটোসিসের ভূমিকা কি? এই যে দেখো, এখানে আবার একটা আছে, সেইটার নাম হচ্ছে ক্ল্যামিডোমোনাস। ওটার নাম কি? ওটার নাম হচ্ছে ক্ল্যামাইডোমোনাস বা ক্ল্যামিডোমোনাসও বলা হয়ে থাকে। তাহলে CHLAMIDO, ক্ল্যামাইডো, MONUS। এই যে এরা কাইন্ড অফ শৈবাল, ঠিক আছে। তাহলে ছবি বাই করে তোমাদেরকে দেখাচ্ছি, ভুলে আমি এখানে ছবি আনতে ভুলে গেছিলাম। CHLA ক্ল্যামাইডোমোনাস। হ্যাঁ, তো এটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে। তো ছবি যদি দেখাই দেখলে বুঝবা। এই যে এই পিচ্ছি, হ্যাঁ, এরা নীলাভ সবুজ শৈবাল, এরা আরও আছে, এই যে মাইক্রোস্কোপিক এরা। হ্যাঁ, মাইক্রোস্কোপিক না, মানে মাইক্রোস্কোপিক ভিউ এটা। তো এই যে এরা, ঠিক আছে। তো এরা
মিওসিস প্রক্রিয়ার বদলে মাইটোসিস দিয়ে বংশবৃদ্ধি করে। মাইটোসিস প্রক্রিয়ায় এরা সংখ্যা বৃদ্ধি করতে পারে। তো এই জন্য বংশবৃদ্ধির ক্ষেত্রেও, বংশবৃদ্ধির বেলাও আমরা কার নাম নিতে পারি, বংশবৃদ্ধির বেলাও কিন্তু আমরা মাইটোসিসের কথা উল্লেখ করতে পারি। মাইটোসিস কি করে, মাইটোসিস মানে বংশবৃদ্ধিতেও হেল্প করে, বুঝছো? তাহলে এই জিনিসটা তোমরা একটু জেনে রাখো যে মাইটোসিস কি করে, বংশবৃদ্ধিতেও হেল্প করে। তো এই জন্য ক্লামাইডোমোনাসটা একটা এক্সাম্পল তোমাদের বইয়ে দেওয়া আছে। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে আকার আকৃত আয়তন রক্ষা, ট্রু। আকার আকৃত আয়তন বড় করতেছে, ক্ষতস্থান পূরণ করতেছে, ওন্ড হিলিং যেটাকে বলা হয় ইংলিশে, ক্ষতস্থান পূরণ করে, ঠিক আছে। তারপরে আরো আছে, যেমন নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সমতা রক্ষা করে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কি রক্ষা করে, সমতা রক্ষা করতে পারে। তারপরে হচ্ছে ক্রোমোজোমের সমতা রক্ষা করে, ক্রোমোজোমের সমতা রক্ষা করে। তারপর আর কি করতে পারে, তারপর হচ্ছে পুনরুৎপাদন হইতে পারে, পুনরুৎপাদন হইতে পারে। তারপরে হচ্ছে গুণগত বৈশিষ্ট্য ধরে রাখতে পারে, গুণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ। আম গাছ আমই থাকবে, জাম হবে না আর কি, এটা বুঝাইছে, ঠিক আছে। আবার অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়ে ক্যান্সার এবং টিউমারও হইতে পারে, এটাও তার একটা গুরুত্ব, ঠিক আছে। আতা গাছে তোতা পাখি শুভ্র বাইরে ভালোবাসি। তো এখন আসি অনিয়ন্ত্রিত মাইটোসিস। এখন আসবো কোথায় আমরা, অনিয়ন্ত্রিত মাইটোসিসে। তো অনিয়ন্ত্রিত মাইটোসিস পার্টটা অনেক গুরুত্বপূর্ণ। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে যেটা হয়, টিউমার এবং ক্যান্সার। কই লেখা কই গেল, টিউমার এবং ক্যান্সার। আচ্ছা, এখন তোমরা কি কেউ মানে ক্যান্সার শব্দের অর্থ বলতে পারবা? ক্যান্সার, হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যান্সার? ক্যান্সার শব্দের অর্থ কি? ভাইয়া কোষ প্লেট কি টেলোফেজে তৈরি হয়? টেলোফেজ ধাপে কোষ প্লেট তৈরি হওয়ার ধারণাটা শুরু হয়, বাট পুরোপুরি তৈরি হয় হচ্ছে ইয়াতে, মানে এই সাইটোকাইনেসিসে। আচ্ছা, ক্যান্সার শব্দের অর্থ কাঁকড়া, কাঁকড়া। হ্যাঁ, ক্যান্সার শব্দের অর্থ কাঁকড়া। ক্যান্সার হলে, ক্যান্সার যখন ছড়ায় যায় তখন ওই সেলগুলো দেখতে কাঁকড়ার পায়ের মতো মনে হয়, ঠিক আছে, এই জন্য ক্যান্সার নাম দিছে। তো ক্যান্সারের ব্যাপারটা, টিউমারের ব্যাপারটা কেমন, আমাদের কোষ চক্র নিয়ন্ত্রণ করার জন্য সাইক্লিন আর কাইনেস এনজাইমগুলো হেল্প করে, সাইক্লিন এবং কাইনেস। তো ধরো নর্মালি আমার একটা কোষ যতটুকু বিভাজিত হওয়া দরকার, সেভাবে এখানে হচ্ছে, এক্সট্রা ভাবে কোনো বিভাজন এখানে হচ্ছে না, কারণ আমার এখন বয়স হয়ে গেছে। তো P53 নামের একটা প্রোটিন আছে, সে হচ্ছে এই কোষ চক্রটাকে নিয়ন্ত্রণ করে, কোষের বিভাজনকে বন্ধ করে রাখে। আর আমার হাতের এখানে তো মানে কোনো কিসের দরকার নেই, বিভাজনের দরকার নেই, কারণ আমি তো বড় হয়ে গেছি, বয়স আমার 25 হয়ে গেছে এবার নভেম্বরের 23 তারিখে, ইনডিরেক্টলি বার্থডেটা বলে দিলাম আর কি। তো আমার তো বয়স 25 হয়ে গেছে, এখন তো আমি বড় সড়ো হবো না। তাইলে P53 এটাকে কন্ট্রোল করতেছে, যাতে করে এখানে কোষের অনিয়ন্ত্রিত বিভাজন যাতে না হয়, তাই না? কিন্তু কিছু কিছু জিন আছে যেগুলাকে হচ্ছে অনকোজিন বলে, ঠিক আছে, বা মিউটেজিনও বলে, যেগুলো মিউটেশন করতে পারে। মিউটেশনের পদ্ধতিতে তোমার কোষ চক্রটাকে নষ্ট করে ফেলে, ঠিক আছে। মিউটেন জিন কোষ চক্রটাকে নষ্ট করে, মিউটেজিন বলে এগুলাকে, মিউটেজিন। তো কিছু কিছু মিউটেজিন আছে, মিউটেজিন আছে, যেসব মিউটেজিন এই P53 কে ডিফেক্ট করতে পারে। এই মিউটেজিন আবার কিসের মধ্যে আসে? মিউটেজিন আসে কার্সেনোজেনিক পদার্থ থেকে। কার্সেনোজেনিক পদার্থ কি? কার্সেনোজেনিক পদার্থ হচ্ছে ভেজাল খাবার, রেডিয়েশন, তারপরে হচ্ছে ধরো কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, কার্সিনোজেনিক পদার্থ। এগুলা তোমার বডিতে মিউটেজিন তৈরি করে।
মিউটেজিন মিউটেশন করে, সে কি করে, সে হচ্ছে অনকোজিন বানায়। কি বানায়? অনকোজিন, বা সে অনকোজেনিক পদার্থ তৈরি করে, অনকোজেনিক পদার্থ তৈরি করে। অনক শব্দের অর্থ কি? অনক শব্দের অর্থই হচ্ছে মেডিকেলের ভাষায় অনকোলজি মানেই হচ্ছে ধরো মানে এই টিউমার বা ক্যান্সার, টিউমার বা ক্যান্সার। এবং এই অনকোজিন কি করে, P50 কে ডিফেক্ট করে দেয়, P50 থেকে ডিফেক্ট করে দেয়। পুরো কাহিনীটা আবার বলি। অতিরিক্ত ভেজাল জাতীয় খাবার, আচ্ছা পুরো বোর্ড দেখা যায় না, ধরো বোর্ডটার একটু একটু জুম আউট করে দিলে, বেশি জুম হয়ে গেছে। আচ্ছা এখন মনে হয় দেখা যাবে। এখন দেখা যাবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ভেজাল জাতীয় খাবার খাইতে খাইতে, উল্টাপাল্টা খাবার খাইতে খাইতে, বিড়ি সিগারেট খাইতে খাইতে, মদ তদ উল্টাপাল্টা আরো আছে পাতা মাতা, এগুলা খাইতে খাইতে তোমার শরীরের মধ্যে কিছু মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল তৈরি হবে। মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল, মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল এগুলো হচ্ছে কার্সিনোজেনিক পদার্থ। সেগুলা তোমার বডিতে মিউটেজিন তৈরি করবে, মিউটেশন করে এরকম কি তৈরি করবে, জিন তৈরি করবে। সেটা কেমন তৈরি করবে? এই কার্সিনোজেনিক পদার্থটা, এটাকে অনকোজেনিক পদার্থ বলা হয়ে থাকে, সেগুলা তোমার যে P53 আছে তাকে ডিফেক্ট করে দিবে। P53 কি করতেছে, তোমার এইখানে এই জায়গাটার কোষ বিভাজনকে বন্ধ করে রাখতেছে। এটা যদি ডিফেক্ট হয়ে যায়, যতটুকু জায়গা যখন ডিফেক্ট হবে, অতটুকু জায়গার কোষ আবার কি হওয়া শুরু করবে, বিভাজন হওয়া শুরু করবে। তো মানে ব্যাপারটা কেমন দাঁড়াইলো? এখন তো কলম টলম নাই, কেমনে দেখাই। এই ধরো এতটুকু জায়গায় সাপোজ এতটুকু জায়গায় আমার রেডিয়েশন পড়লো, বা ধরো আমি যেই উল্টাপাল্টা খাবার টাবার খাই, এইসব উল্টাপাল্টা খাবার এতটুকু জায়গায় মিউটেশন করে ফেললো। তো মিউটেশন কেমনে করলো? মিউটেজিনের কারণে করলো। মিউটেশন কেমনে ঢুকছে? কার্সিনোজেনিক পদার্থ খাইছি বলে ঢুকছে। মানে এতটুকু জায়গার মধ্যে যে P53 ছিল, এই কলমে কালি উঠে না, এতটুকু জায়গার মধ্যে যে P53 ছিল, এই কার্সিনোজেনিক পদার্থ মিউটেশনগুলো এই P50 থেকে কি করে দিবে, ডিফেক্ট করে দিবে। তো P50 এতক্ষণ কি করতেছিল, এইটুক জায়গার কোষকে বিভাজন হতে বাধা রাখতেছিল, কারণ দরকার নাই, আমার বয়স 25 হয়ে গেছে, আমার এখন বড় হওয়ার দরকার নেই। কিন্তু এখন যে ঘটনাটা ঘটবে, এইটুক জায়গার কোষ আবার নতুন করে বিভাজন শুরু করবে। আশেপাশে অন্যান্য কোষ কিন্তু বিভাজন হচ্ছে না, কি হচ্ছে না, বিভাজন হচ্ছে না, এইটুক হচ্ছে। তাহলে এই জায়গাটা কিছুদিন পরে কি হয়ে যাবে, ফুলে যাবে। এই জায়গাটা কি হয়ে যাবে, ফুলে যাবে। ফুলে এই জায়গাটা অর্বুদ বা টিউমার তৈরি করবে। কি তৈরি করবে? অর্বুদ বা টিউমার। আর তার মধ্যে যদি কার্সিনোজেনিক পদার্থ থেকে থাকে, মিউটোজেনিক হইলে সমস্যা নাই, টিউমার হবে। কার্সিনোজেনিক হইলে ক্যান্সার। মিউটোজেনিক হইলে মিউটেশন থেকে টিউমার তৈরি করে, বাট কার্সিনোজেনিক হইলে ক্যান্সার। সব টিউমারই ক্যান্সার না, বাট ক্যান্সার মাস্ট অবশ্যই কি থেকে তৈরি হয়, টিউমার থেকে তৈরি হয়। এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে আর কি আমাদের। এখানে অনেকগুলো কথাই বলছি, অনকোজেনের কথা বলছি, মিউটোজেনের কথা বলছি, অনকোজেনেসিস মানে কি, কোনো জায়গায় টিউমার তৈরি হওয়া, এটাকে অনকোজেনেসিস বলে। মেডিকেলে অনকোলজি ডিপার্টমেন্ট আছে, যেটাকে ক্যান্সারের ডিপার্টমেন্ট বলা হয়। আমার আম্মু 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত অনকোলজিতে ট্রিটমেন্ট নিত। তো অনকোলজি ডিপার্টমেন্টের সাথে আমার খুব ভালো একটা মানে কি বলবো যোগাযোগ ছিল আর কি, মানে যাওয়া লাগতোই আর কি অনকোলজি ডিপার্টমেন্টে। আমার আম্মু অনকোলজি পেশেন্ট ছিল। তো আমার আম্মুর ছিল হচ্ছে সিএ ব্রেস্ট, মানে হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে, এটা মেডিকেলের ভাষায় বলা হয় সিএ ব্রেস্ট, বা এটাকে বাংলায় কি বলে, বাংলায় এটাকে বলা হয় হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। সহজ বাংলায় ব্রেস্ট ক্যান্সার। তোমাদের মুখস্থ করার দরকার নেই, দেখো পড়ার মধ্যেই হয়ে যাবে। তোমার আমার আম্মু ট্রিটমেন্ট নিত কোন ডিপার্টমেন্টে সাজাত?
অনকোলজি ডিপার্টমেন্টে। সাজ্জাদ তো চেনে, সাজ্জাদের আম্মু জানে, আমার বাসা যত লোকজন আছে সবাই জানে, ঠিক আছে। তো অনকোলজি ডিপার্টমেন্টে, তো অনকোলজি কেন? অনকোলজি যেখানে হচ্ছে ক্যান্সার বা টিউমার নিয়ে ডিল করা হয়। তাহলে অনকোজিন মানে কি? সেই ধরনের জিন যারা টিউমার তৈরি করে। অনকোজেনিক পদার্থ বা মিউটোজেনিক পদার্থ সেই ধরনের পদার্থ যেগুলো খেলে তোমার শরীরে টিউমার বা ক্যান্সার হবে, বা যেগুলো ঢুকলে টিউমার বা ক্যান্সার হবে। আচ্ছা, তো আম্মু অনকোলজির আন্ডারে ট্রিটমেন্ট নিত। 2014-তে আম্মুর সিএ ব্রেস্ট হয়। 2017-তে যেটা হয় আর কি, 2017-তে আম্মুর ট্রিটমেন্টে সিএ ব্রেস্টের উপর এরকম ই দেওয়া হইতো। ই এর উপর দাগ মানে হচ্ছে অ্যালং উইথ, মানে কি সাথে, অ্যালং উইথ মাল্টিপল শোনো কাজে লাগবে, লাইফে অনেক কিছু জানতে হবে। মাল্টিপল বোন মেটাস্টেসিস, তাহলে 2017 সাল থেকে আম্মুর প্রেসক্রিপশনে লেখা হইতো। ডাক্তার কিন্তু উপরে গেলেই কিন্তু মানে আগে লেখে যে রোগটা কি, লেখে কিন্তু প্রেসক্রিপশন উপরে কি লেখে, রোগটা লেখে। তাহলে 2017 সাল থেকে লেখা শুরু করলো, প্রাইমারি সিএ ব্রেস্ট অ্যালং উইথ সেকেন্ডারি মাল্টিপল বোন মেটাস্টেসিস। প্রাইমারি সিএ ব্রেস্ট মানে প্রথমে কি হয়েছে, ব্রেস্ট ক্যান্সার হয়েছে, পরে অ্যালং উইথ সাথে কি হয়েছে, মাল্টিপল বোন মেটাস্টেসিস। এখন বাংলায় বলি এটার মানে কি। 2017 সালে আম্মুর বোন স্ক্যান করা হইলো, রেডিয়েশন দিয়ে বোন স্ক্যান করা হইলো। বোন স্ক্যান করে জানা গেল যে আম্মুর 206টা হাড়ের মধ্যে 156টা হাড়ে আবার কি ছড়ায় গেছে, ক্যান্সার ছড়ায় গেছে। তাহলে কোন জায়গা থেকে যদি ক্যান্সার ছড়ায় যায়, ক্যান্সার ছড়িয়ে যাওয়াকে বলা হয় মেটাস্টেসিস। কি বলা হয়? মেটাস্টেসিস। তাহলে হোয়াট ইজ মেটাস্টেসিস? ক্যান্সার ছড়ায় যাওয়া। মাল্টিপল বোন মেটাস্টেসিস মানে অনেকগুলা বোনসে ক্যান্সার ছড়ায় গেছে। 2019 সাল থেকে লেখা শুরু হইল অ্যালং উইথ ওভারিয়ান মাস বিনাইন, ওভারিয়ান মাস বিনাইন বা বিনাইন ওভারিয়ান মাস। মানে 2019-এ ওভারি বা ডিম্বাশয়ে কি হইলো, তার টিউমার হইলো, এবং সেটা বিনাইন। বিনাইন মানে কি? এখানে ক্যান্সার নাই, এখানে কি নাই, ক্যান্সার নাই। বিনাইন লিখে দেওয়া হয়েছে, তার মানে ওভারিয়ান ম্যাস বা ওভারির যে টিউমার, এখানে কি নাই, ক্যান্সার নাই। এটাও কিন্তু মেটাস্টেসিস, এটাও কি মেটাস্টেসিস। এটাকে সহজ বাংলায় বোন মেটস এন্ড ওভারিয়ান মেটস বলে, মেডিকেলের ভাষায় মেটস বলে। মেটস মানে কি? মেটাস্টেসিস। বোন মেটস, ওভারিয়ান মেটস। তাহলে প্রাইমারি ব্রেস্ট ক্যান্সার, সেকেন্ডারি বোন মেটস এবং টার্সিয়ারি ওভারিয়ান মেটস। 2021-এ যায় এটা হয়ে গেল ম্যালিগনেন্ট ওভারিয়ান মেটস। জেনে রাখো, কাজে লাগবে। 2021-এ হয়ে গেল কি, অ্যালং উইথ ম্যালিগনেন্ট ওভারিয়ান ম্যাস। ম্যালিগনেন্ট মানে কি? ক্যান্সার। তো কোন জায়গায় যদি ম্যালিগনেন্ট ওয়ার্ডটা দেখো, বুঝবে এটা কি, ক্যান্সার। ম্যালিগনেন্সি, এটাও তোমাদের বইয়ে আছে, ম্যালিগনেন্ট দেখো, খুঁজে দেখো, আছে তোমাদের বই কোন এক জায়গায় মনে আছে ম্যালিগনেন্ট। তো ম্যালিগনেন্সি মানে হচ্ছে ক্যান্সার। তো অনেকগুলো জানাইলাম, অনেকগুলো জিনিস শিখাইলাম, কাজে লাগবে আমার আম্মুর হিস্ট্রি দিয়া। ভাই আপনার কষ্ট লাগে না? লাগে, লাগলেও কি করার আছে, দ্যাট ইজ লাইফ। সো উনি 2014 থেকে 2021-এর জুনের 29 তারিখ ডিএমসি আইসিইউ বেড নাম্বার 19 মারা গেছিলেন। তো বলছিলাম মনে হয় কয়েকদিন আগে এটা তোমাদেরকে, ঠিক আছে, তোমাদেরকে অনেকদিন আগে বলছিলাম এই মাসের 29, এই বছরের জুনের 29 তারিখে ঢাকা মেডিকেলের আইসিইউতে মারা গেছে। অনেকদিন সাফার করছে। 2021-এ ম্যালিগনেন্ট ওভারিয়ান ম্যাস হওয়ার পরে, এরপরে আরো সময় যায়, আরো অসুস্থ হয়। দেন ওকে, চলো তাহলে আমাদের এই পর্যন্ত গেল। তো এরপরে আর যে জিনিসটা জানতে হবে আমাদের অনিয়ন্ত্রিত মাইটোসিস থেকে, অনিয়ন্ত্রিত মাইটোসিস থেকে আমাদের যা যা জানার দরকার ছিল তা আমরা জেনে গেছি। এবার
আমরা অনেকদিন তো মাইটোসিসের পরে আর কয়টা জিনিস আছে আমাদের এটা জানতে হবে, সেটা হচ্ছে নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস এই জিনিসটা এখন আমাদের একটু জানতে হবে। অনেকে জিজ্ঞাসা করছে ভাইয়া আপনার ফ্যামিলিতে কে আছে? আমার বাবা মারা গেছে 2009-এ, ঠিক আছে? বাবা মারা গেছে 2009-এ, মা মারা গেছে এই কিছুদিন আগে, আর ভাই বোন কেউই নেই, একলা ছেলে ছিল। আচ্ছা, নেক্রোসিস অ্যান্ড অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস and apoptosis, they are a kind of সেলের মৃত্যু, কোষের মৃত্যু। everyone will die. I never frightened about dying. লাইফে অনেক মানুষের মারা যেতে দেখছি, করোনাতে আরো বেশি দেখছি, ঠিক আছে? লাইফের চরম সত্য কথা এটাই যে আসছি জীবনে একদিন মরতে হবে, ঠিক আছে? তো নেক্রোসিস এন্ড অ্যাপোপ্টোসিস, কোষের মৃত্যু। নেক্রোসিস থেকে মনে রাখবা N for নেক্রোসিস, N for নিউট্রিশন। নিউট্রিশনের অভাবে, নিউট্রিশনের অভাবে মৃত্যু। তার মানে পুষ্টির অভাবে যদি কোনো কোষ মারা যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে নেক্রোসিস। সেটাকে আমরা কি বলবো? নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস এটা এক ধরনের কোষের মৃত্যু, এটা হচ্ছে কোষের জেনেটিক মৃত্যু। জেনেটিক মৃত্যু, যেমন আমাদের বাচ্চাকালে হাতের আঙ্গুল একটা সাথে লাগানো ছিল, ঠিক আছে, সরীসৃপদের মতো, বাট এখন সেই মাঝখানে কোষগুলো কি হয়ে গেছে? ড্যামেজ হয়ে গেছে। অ্যাপোপ্টোসিস বা এই প্রক্রিয়ায় কোষেরগুলোর কি হয়েছে? মৃত্যু হয়েছে, ঠিক আছে? তো তোমাদের বই এরকম বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে। তো এটা মনে রাখার টেকনিক আছে। দেখো, তোমাদের তো জিন তত্ত্ব চ্যাপ্টারটা আছে, তাই না? ঠিক আছে, তোমাদের জিন তত্ত্ব অধ্যায় আছে। জিন তত্ত্বের মধ্যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র একটা ছিল, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের মধ্যে ছিল হচ্ছে পরিপূরক জিন, আর কি ছিল? অ্যাপিস্টেসিস। কি ছিল? অ্যাপিস্টেসিস, প্রকট অ্যাপিস্টেসিস এবং দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। তো অ্যাপিস্টেসিসটা জেনেটিক চ্যাপ্টারে আমরা পড়ছি। তো অ্যাপোপ্টোসিস নামটা শুনতে কিছুটা কিসের মতো? অ্যাপিস্টেসিসের মতো কিছুটা। তো এভাবে মনে রাখতে হবে এটা হচ্ছে জেনেটিক মৃত্যু। অ্যাপিস্টেসিস হচ্ছে জেনেটিকের একটা ব্যতিক্রম, আর ওটার মধ্যে শুনতে অ্যাপোপ্টোসিস, তারপর এটা কি মৃত্যু? জেনেটিক মৃত্যু। আর নেক্রোসিস হচ্ছে নিউট্রিশনের কারণে মৃত্যু বা পুষ্টির অভাবে মৃত্যু। এই দুটো প্রশ্ন মেডিকেলে আসছে। মেডিকেল ভর্তি পরীক্ষা 2017-তে আসছে এটা, আর ডেন্টালে আসছিল এটা। তারপর আবার ঢাকা ভার্সিটিতে এটা আসছে, জাহাঙ্গীরনগরে এটা আসছে, বাই আসে এই দুটার থেকে। কোষের জেনেটিক মৃত্যু কোনটা আর কোষের পুষ্টির কারণে মৃত্যু কোনটা প্রায় আসে পরীক্ষায়, ঠিক আছে? তো এই কটা জিনিস তোমরা জানা রাখবা। আর সবশেষে যেটা জানাই দিই সেটা হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। মাইটোটিক ইন্ডেক্স মানে হচ্ছে মোট কোষ সংখ্যা কত, মোট কোষ আর বিভাজনরত কোষ। বিভাজনরত কোষ, মোট কোষ কতগুলো আছে, বিভাজনরত কোষ কত। ধরো তোমার একটা জায়গায় কোষ আছে 1000টা, এর মধ্যে বিভাজন হচ্ছে কত? 10টা। তাহলে মাইটোটিক ইন্ডেক্স কত? মাইটোটিক ইন্ডেক্স এগুলা লাগে না এগুলা। ভাই আপনি এখন কোথায় থাকেন? আমি আমার বাসায় থাকি। কই থাকবো? হ্যাঁ, বাংলাদেশে আমি আমার বাসায় থাকি, যেখানে আমার আম্মু থাকতো। আমি 2017 থেকে পুরো সংসার আমি চালাই, 2017 থেকে, ঠিক আছে? যেহেতু আব্বু নাই, কোনো ভাই বোন নাই, পুরো সংসারের দায়ভার আমার উপর ছিল 2017 থেকে। আমি নিজের বাসা ভাড়া নিয়ে থাকি, খাই, পড়াশোনা করি, সবকিছু করি, এখনো তাই করতেছি। ওকে, তো এবার আসি আমরা মিওসিস। অনেক গল্প করছি, এবার মিওসিসে চলে যাই। মিওসিসটা আমাদের শেষ করতে হবে আজকে আমরা শেষ করবো, যেভাবে হোক শেষ করবো, থাকতে হবে, হ্যাঁ, শেষ পর্যন্ত থাকতে হবে। আমি আস্তে ধীরে পড়াচ্ছি, গল্প করে পড়াচ্ছি। তোমরা আবার অনেকে আছো এই আস্তে ধীরে গল্প করে পড়াইলে আবার রাগ করো, বলছে ভাই আপনি অনেক সময় নষ্ট করেন, ভাই অমুক কোচিনে 1 ঘন্টায় শেষ করে দেয় এই চ্যাপ্টার, আপনি 2 দিনে পড়াই দিয়েছেন, ভাই এভাবে করলে পরীক্ষা শেষ হবে না, ভাই এভাবে করলে আমরা মেডিকেলের আগে শেষ করতে পারবো না, ভাই যদি ফুল সিলেবাস হয় তাহলে আমি কি করবো, ভাই আরে বেটা ফুল সিলেবাস হলে সকালবেলা ক্লাস নিবো, দরকার হলে আমি প্রত্যেক দিন ক্লাস নিবো, আমি দরকার হলে ওই অল্প করে সপ্তাহে 2 দিনের জায়গায় 4 দিন ক্লাস দিব আমি, ফুল সিলেবাস যদি হয়, যদি দরকার পড়ে বলতেছি না যে দিব। এখন আবার বলবা ভাইয়া এত ক্লাস, প্রতিদিন ক্লাস, বায়োলজি পড়লো, অন্যান্যগুলো কখন পড়বো? তোদের না প্রবলেমের কোনো শেষ নাই। আমি কথার কথা বললাম আর কি, যেভাবে আমি করাই দিব। আমার পড়া নিয়ে কোনদিন তোরা চাপ ফিল করছিস? আমার একটা ব্যাচ আছে, ফিলোসফার স্টোন ব্যাচ, ঠিক আছে? ওই ব্যাচে আছে মনে হয় 2500-3000 পোলাপান আছে,
ঠিক আছে? তো ওরা কোনদিন বলবে না শুক্র ভাইয়ের কাছে পড়ে আমার চাপ ফিল হয়েছে, গল্প গল্প পড়া হয়ে যায়। ঠিক আছে? তো মিওসিস কোষ বিভাজন, এটাকে হ্রাসমূলক বিভাজন বলে, বাচ্চা কালে আমরা র্যাশ বলতাম, হ্রাসমূলক বিভাজন। ঠিক আছে? তো এটা আসলে কি হ্রাসমূলক বিভাজন, মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলে। তো এই মিওসিসের হ্রাসমূলক বিভাজনের মধ্যে কিছু ইতিহাস আছে, তো ইতিহাসগুলা আমরা মানে পরেই আসি। ঠিক আছে ভাই? কই আপনার বাসা? আমার বাসা সিঙ্গাপুর লাইটে। ভালো বলছো, মিরপুরি সিঙ্গাপুর লাইট অফ ঢাকা। আচ্ছা, তো এখানে কিছু ইতিহাস আছে, ইতিহাসগুলো আমি আর লিখতে যাচ্ছি না, আমি একটু বই থেকে বলে দিই। মানে দাগানো বইয়ের পিডিএফ তো পাইয়ে গেছো অলরেডি। হ্যাঁ, তো ভাইয়া এইভাবে পড়ান, আজকে কোচিং এ একদিনে 3টা চ্যাপ্টার শেষ হয়েছে। তাহলে নির্ঘাত, কোষ বিভাজন, রুই মাছ, আর সাথে মনে হয় ইয়ে ছিল, কোষ বিভাজন, রুই মাছ, আর মনে হয় অন্য চ্যাপ্টার ছিল। কোনটা থাকে সাধারণত? কোষ বিভাজন, রুই মাছ আর পানির আচরণ মনে হচ্ছিল, একদিনে 3টা শেষ করে দিছে। দেখো, বেনেডিন এবং হাউজার কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন সবার প্রথম। তাহলে বেনেডিন এবং হাউজার উনারা সর্বপ্রথম আবিষ্কার করেন যে হ্যাপ্লয়েড নামের কি আছে, কোষ আছে। এটা জেনে রাখো, আমি আর লিখলাম না এগুলা। বার্জার পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে ক্রোমোজোমের হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। তাহলে উদ্ভিদ কোষে সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজন কে লক্ষ্য করেন? বার্জার, যেটাই হোক না কেন, কিছু একটা। ঠিক আছে ভাই? কই গেলেন? যে তোদের সামনেই আছি। আচ্ছা, সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মিওসিস বলেন তিনি। আচ্ছা, তিনি নাম দিছেন বোভারি। সর্বপ্রথম গোলকৃমির জননাঙ্গে মিওসিস কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। তাহলে যদি বলি প্রাণী কোষে কে সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন, তাহলে তার নাম কি? বোভারি। তাহলে আমি আবার একটু বলি, বেনেডিন এবং হাউজার হ্যাপ্লয়েড দেখছিল সবার আগে। কি দেখছিল? তাহলে তাই সে কিন্তু মিওসিস নামটাম দিতে পারে নাই। আচ্ছা, স্ট্রাসবুর্জার উনি কি করছেন? উদ্ভিদ কোষে পর্যবেক্ষণ করছেন। ফার্মার এবং মুর কি নাম দিছেন? মিওসিস। ফার্মার এবং মুর কি নাম দিছেন? আর লাস্টে দিয়া বোভারি প্রাণী কোষে পর্যবেক্ষণ করেন। এই যে চারটা, আবার বলতেছি, বেনেডিন, হাউজার, স্ট্রাসবুর্জার, তারপরে হচ্ছে ফার্মার আর মুর, আর তারপরে হচ্ছে কি বোভারি। এই 4 জনের কর্মকাণ্ডগুলা আল্লাহ 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 ভাবে পড়ে নিবা। পরীক্ষায় আইসা পড়ে 4টা নামই দিয়ে দেয়। 4টা নাম দিয়ে দেয়, তোমাদের কি করতে হবে? কিওয়ার্ড মনে রাখতে হবে, কে কোন কাজটা করছে, কিওয়ার্ড দিয়ে মনে রাখতে হবে। তাহলে সহজ হয়ে যাবে। প্রত্যেকটা নামের কিওয়ার্ড দিয়ে মনে রাখো। হ্যাপ্লয়েড সংখ্যক পর্যবেক্ষণ করছে কে, এটা মনে রাখো। তারপরে উদ্ভিদ কোষে কে সর্বপ্রথমে লক্ষ্য করেন, এটা মনে রাখো। মিওসিস নাম কে দিছে, এটা মনে রাখো। প্রাণী কোষে সবার আগে কে পর্যবেক্ষণ করে, এটা মনে রাখো। আর কোনোদিন ভুল হবে না। 4টা বিজ্ঞানীর নাম। ঠিক আছে? কি শুরু করছে সবাই? ভাবি চাই। বেটা, ভাবি যখন হবে তখন তো দেখতেই পারবি, এখন এত প্যারা নেওয়ার দরকার আছে কেন? আচ্ছা, লিখে দেন কেন ভাই? আবার করছে লিখে দেন, দাগানো বইয়ের পিডিএফ দিলাম, তারপরে বলে লিখে দেন। আচ্ছা, বেনেডিন আর হাউজার, এটা হচ্ছে এক পার্টি। এরপরে পার্টির নাম কি ছিল? বুর্গার লিখছে না বার্জার লিখছে? বুর্গার। আরে বার্গার বুর্গার সব একসাথে করে যাচ্ছে। তারপর হচ্ছে ফার্মার আর মুর, ফার্মার আর ফিশারম্যান, ফার্মার আর মুর। আর সবশেষে কার নাম বললাম? বোভারি। বোভেরি না বোভারি? বোভেরি হয়, বোভারি হয়, দুটাই হয়, বা বোভেরি বলে। বোভারি দুই রকম লেখা হইলো একটা, যেটা তোমাদের মন চাই এটা বললেই হইলো, বোভারি আর বোভেরি। তো এদের কর্মকাণ্ডগুলো একটু আলাদা আলাদা ভাবে আমাদের লাগবে। আচ্ছা, প্রথমে হাউজার, এরা কি করছে? কৃমির গ্যামেটে হ্যাপ্লয়েড ক্রোমোজোম, কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড, এন লিখলাম। আর কিছু লেখা দরকার আছে? দরকার নাই। ফার্মের মুরগি উম্মে যা দাবি ভাই, তোরা পারছো ফার্মের মুরগি। আচ্ছা, এবারে স্ট্রাসবুর্গার বা বার্জার পুষ্পক উদ্ভিদে ক্রোমোজোম লক্ষ্য করেন, হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। তার মানে পুষ্পক উদ্ভিদে হ্রাসমূলক
বিভাজন দেখেন। সে কিন্তু দেখছে, অ্যানাউন্সমেন্ট কিন্তু করে নাই, অ্যানাউন্সমেন্ট করে নাই, পেটেন্টও করে নাই, খালি কি করছে? তাহলে একতরফা ভাবে কিন্তু সালজবুর্গারের আমরা কি বলতে পারি না, মানে আবিষ্কারক বলতে পারি না। আবিষ্কারক হইতে গেলে কি করতে হবে? আমি দেখছি আমি দেখছি আমি দেখছি এই বলে চিল্লাইতে হবে, ইউরেকা ইউরেকা করতে হবে, তাহলে হবে না। তুমি দেখে রেখে দিছো, আমার দোষ। তুমি কয়েকদিন পর পর খালি পর্দা উল্টা উল্টা দেখছো আর বলছো আহ কি সুন্দর দৃশ্য, আবার রেখে দিছো। কয়েকদিন পর পর যে পর্দা তুলে দেখছো আহ মিউসিস হচ্ছে, কি সুন্দর দৃশ্য, আবার ঢেকে রেখে দিছো। আবার কয়েকদিন পরে যায় দেখলা আহ মিউসিস হচ্ছে, ঢেকে রাখি, লাভ নাই, মানুষ চুরি করে নিয়ে চলে যাবে। ঠিক আছে, ফার্মের মুরগি, বার্গার, কত কিছু। তো বার্গারের পরে ফার্মের মুরগি, মনে রাখবা, বার্গারের পরে ফার্মের মুরগি। আল্লাহ গো মাপ চাই, এরা বিশিষ্ট বিজ্ঞানী, আল্লাহ মাফ করো। ঠিক আছে, তো তারপরে হচ্ছে বার্জার, তার কাহিনী দেখলাম আমরা। এবার ফার্মার আর মুর ওনারা কি করছে? হ্রাসমূলক বিভাজনকে মিওসিস নাম দিছে। তাইলে হ্রাসমূলককে মিওসিস নামে ডাকছে। একেবারে বাংলা ভাষায় লিখলাম ডাকছে, একেবারে খাঁটি বাংলা ভাষায় লিখলাম ডাকছে। ঠিক আছে, এরপরে বোভারি ওনারা কি করছে? ওনারা হচ্ছে গোলকৃমি জননাঙ্গে মিওসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করছে। তাহলে গোলকৃমির জননাঙ্গে মিওসিস দেখছে, তাই না? কি হবে? দেখছে। একেবারে মানে খাঁটি বাংলায় লিখে দিলাম একেবারে। ঠিক আছে, হ্যাঁ নাও একদম, আর মনে হয় মানে প্যারা হবে না ভাই, একটু আগে শেষ করেন। মানে কি, আজকে আমি শেষ করে ছাড়বো, তোমাদের যদি মন চায় তাহলে করো ক্লাস, না মন চাইলে পরে রেকর্ড দেখো। ঠিক আছে, এই যাদের প্রবলেম হয়, যাদের মনে হয় যে আমি অনেক বেশি টাইম ওয়েস্ট করি, তারা পরে রেকর্ড দেখো, কাছে থাকার দরকার নাই। ঠিক আছে, বউ ভারী, এই বেড়া থাম। তো গেল। তো এবার মিওসিসের মধ্যে কয়েকটা প্রসঙ্গ আমার তোমাদেরকে একটু আগে বলা দরকার, সেই প্রসঙ্গগুলো একটু শেষ করি। নাম্বার 1, কই গেল কলম, কই, এই যে নাম্বার 1, নরমালি ডিপ্লয়েড জীবে 2n জীবে, মানে আমরা আর কি, আমাদের ক্ষেত্রে মিওসিস হয় জনন মাতৃকোষে। কোথায়? জনন মাতৃকোষে। তার মানে কি 2n থেকে এরকম। তার মানে আমাদের শুক্রাশয় আর ডিম্বাশয় আছে, পুরুষের শুক্রাশয় আছে আর মহিলাদের কি আছে? ডিম্বাশয় আছে। এই শুক্রাশয় আর ডিম্বাশয়ে কি হয়? মিওসিস হয়। তা জনন মাতৃকোষে মিওসিস হচ্ছে ডিপ্লয়েড জীবে, মানে কি উন্নত শ্রেণীর জীবে। কি হইল? আরে বাবা রে বাবা, তেল দেখতেছে আজকে সাগরে ভাসতেছে। এরপরে দেখো, কলম খালি ওইদিকে চলে যায়, বেয়াদব। এরপরে দেখো সপুষ্পক উদ্ভিদে কি হয়? পরাগরেণু গঠনের সময় মানে পরাগধানীর মধ্যে হয়, আর হচ্ছে ডিম্বাশয়ের মধ্যে হয়। সপুষ্পক উদ্ভিদে পরাগধানীর মধ্যে এবং এখানে হচ্ছে ডিম্বাশয়ের মধ্যে মিওসিস হয়। আর সবশেষে কিছু নিম্ন প্রজাতির জীব, যেমন কিছু শৈবাল আর কিছু ছত্রাক, এরা নিম্ন শ্রেণীর। এদের কি হয়? এদের নিষেকের ফলে জাইগোট হয়। এদের কি হয়? নিষেকের
ফলে 2n জাইগোট হয় এবং তারপর সেখানে কি হয়, মিওসিস হয় এবং হ্যাপ্লয়েড জীব তৈরি হয়। এই একটু ব্যতিক্রম। তাহলে আমি আবার একটু বলি, ডিপ্লয়েড জীবের নরমালি আমরা যারা আমাদের শুক্রাশয়ের ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়াল কোষে, জনন মাতৃকোষে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড শুক্রাণু নিম্নাণু তৈরি হয়, তারপর দুটো মিলিত হয়ে আবার ডিপ্লয়েড জীব তৈরি হয়। কারণ আমরা কি জীব? ডিপ্লয়েড জীব। আমরা ঘুরে ফিরে কোথায় আসতে হবে? ডিপ্লয়েড আসতে হবে। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে জাস্ট জেনে রাখো, তাহলেই হবে। প্যারাটার আগে এই জায়গায় পোস্ট জাইগোটিক মিওসিস বলে এটাকে। জাইগোট হওয়ার পরে মিওসিস হয়। নরমালি এখানে কি জাইগোটটা তৈরি হয়েছে মিওসিস হয়ে শুক্রাণু নিম্নাণুর মাধ্যমে। আগে মিওসিস হয়ে শুক্রাণু নিম্নাণু তৈরি হয়েছে, তারপর জাইগোট হয়েছে, তারপর 2n করে ক্যারি হয়েছে। কারণ আমরা কি জীব? 2n জীব। এই যে নিম্ন প্রকৃতির কিছু শৈবাল আছে, এরা হ্যাপ্লয়েড জীব। এটা কি জীব? এটা সারা জীবন হ্যাপ্লয়েড আকারে থাকে। তাহলে তাদের দেহ থেকে হ্যাপ্লয়েড শুক্রাণু, হ্যাপ্লয়েড ডিম্বাণু আসে, দুটো মিলিত হয়ে আবার কি হয়ে যায়? ডিপ্লয়েড জাইগোট হয়ে যায়। বাট এরা কি জীব? তার কারণে ওদের ওই ডিপ্লয়েড জাইগোটের মধ্যে কি হয়? মিওসিস হয়, যাতে ঘুরে ফিরে তারা আবার কি হইতে পারে? হ্যাপ্লয়েড জীব হইতে পারে। এই হ্যাপ্লয়েড জীবটা থেকে শুক্রাণু তৈরি হবে, এই হ্যাপ্লয়েড জীব থেকে আরেকটা থেকে ডিম্বাণু তৈরি হবে, দুটো মিলিত হয়ে আবার কি হয়ে যাবে? ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়ে যাবে। আর ওরা কি ডিপ্লয়েড জীব? ওরা কি জীব? তাদের কি দরকার? হ্যাপ্লয়েড দরকার। দ্যাট ইজ ওয়াই তারা পোস্ট জাইগোটিক মিওসিস করে। জাইগোট হওয়ার পরে কি করে? মিওসিস করে। তাহলে এদেরকে তোমাদের সুন্দর সুন্দর করে নাম দিছে। যেমন প্রথমটাকে বলা হয় টার্মিনাল মিওসিস। এটাকে বলা হয় কি? টার্মিনাল মিওসিস। এটাকে বলা টার্মিনাল মিওসিস। এটাকে বলা স্পোরিক মিওসিস। স্পোরিক মিওসিস, কারণ এটা স্পোরের মধ্যে হচ্ছে। কিসের মধ্যে হচ্ছে? স্পোরে। মেগাস্পোর আর মাইক্রোস্পোর, ঠিক আছে? মাইক্রোস্পোর আর মেগাস্পোর। আর এটাকে জাইগোটিক মিওসিস বলছে। এটাকে কি বলছে? জাইগোটিক মিওসিস। মানে মিওসিসটা কোথায় হয়েছে? জাইগোটে হয়েছে। এটাকে জাইগোটিক মিওসিস বলছে কারণ মিওসিসটা জাইগোটে হয়েছে। এটাকে স্পোরিক মিওসিস হয়েছে কারণ এটা মাইক্রোস্পোর আর মেগাস্পোর তৈরির জন্য হয়েছে, বা মাইক্রোস্পোর বা মেগাস্পোর গঠনের সময় হয়েছে। আর এটা টার্মিনাল মিওসিস কারণ একটা কোষের ডিপ্লয়েড থেকে হয়ে গেছে। ঠিক আছে ভাই? মাথার উপর দিয়ে গেল মানে কি বলে? মাথার উপর দিয়ে গেল। এত সহজ করে বুঝলাম, তাও নাকি মাথার উপর দিয়ে গেল। একজন বলছে জাইগোট কি? কইলাম না কিছু, তুমি জাইগোট কি বোঝো না। এখন তুমি বলো ভাই প্রজনন কি বুঝি না। এখন তুমি বলো ভাই জনন কি বুঝি না। এখন তুমি বলো ভাই কিভাবে প্রজনন করে কি জানি না। এখন তুমি বলো ভাই সেক্স কি, এটাও জানি না। জাইগোট হচ্ছে হ্যাপ্লয়েড শুক্রাণু নিম্নাণু মিলিত হয়ে যারা তৈরি করে এটা জাইগোট, তারপরে ভ্রূণ হয়। ওকে, না বুঝলে রেকর্ড দেখতো, আমার কিছু করার নেই। মেজাজ খারাপ হয়ে গেছে। মিওসিস দেখো ওমা, এক চাপে সবাই এসে পড়ছে। আচ্ছা, মিওসিস কোষ বিভাজনের মধ্যে কিছু বৈশিষ্ট্য লিখছে, এগুলো দেখাই দিছি, দেখানো বইয়ের মধ্যে, দেখানো বই থেকে তো পড়বা, ঠিক আছে? তো এর মধ্যে একটা চার্ট আছে তোমাদের বইয়ের মধ্যে। তো এই চার্টটা তোমাদের একটু বলি। মিওসিস কোষ বিভাজনকে দুইটা ভাগে ভাগ করা যায়, মিওসিস 1 আর মিওসিস 2। মিওসিস 1 আর মিওসিস 2। এই হেডফোন একটু পুরো লাগবে। তো এই হচ্ছে মিওসিস 1 আর এই হচ্ছে কি মিওসিস 2। তো এটা হচ্ছে মিওসিস 1, MEIOSIS, মিওসিস 1। আর এটা হচ্ছে কি মিওসিস 2। আচ্ছা, মিওসিস 1 এ ক্রোমোজোমের সংখ্যা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। আর মিওসিস 2 এ ক্রোমোজোমের সংখ্যা নরমাল মাইটোসিসের মতোই হয়। তাহলে মিওসিস 2 ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি? কাইন্ড অফ মাইটোসিস বলতে পারি। আচ্ছা, এখানে কিন্তু প্রোমেটাফেজ নামের কিছু নাই। এখানে কিন্তু কি নাই? প্রোমেটাফেজ নামের কিছু নাই। আচ্ছা, তার মধ্যে আবার প্রোফেজে এক ধাপটা এতই বড় যে এরা আবার কি করছে?
উপধাপে ভাগ করছে। লেপটোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, হাসি আসে এগুলো। লেপটোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ভাইয়া বোভারির কাজটা আবার একটু বলেন। বোভারি কৃমির জননাঙ্গে মিওসিস কোষ বিভাজনটা লক্ষ্য করছে, মানে প্রাণী কোষে মিওসিস কোষ বিভাজন লক্ষ্য করছে। ভাইয়া ক্লাস যদি ডিলিট হয়ে যায় মনিটরিং এ, কেন ডিলিট হবে? আমার কাছে ক্লাস ডাউনলোড করা থাকে, ডিলিট হয়ে গেলে আবার আপলোড করে দিব। প্যারা নিস না রে ভাই, এত প্যারা নিস কেন? এটা তোদের প্যারা, এটা আমাদের প্যারা বেটা। টাকা দিয়ে ভর্তি হইছস, ক্লাসকে করতেছস এত কষ্ট করে, তারপর যদি তোদের এইসব প্যারা নেওয়া লাগে, ক্লাস ডিলিট হয়ে গেলে আমার কাছে ক্লাস ডাউনলোড করা থেকে ব্যাকআপ আমি আবার পোস্ট করব, ইউটিউবে পোস্ট করব, আবার এখানেও পোস্ট করব। সব ক্লাস ইউটিউবে আপলোড হচ্ছে, বাট আনলিস্টেড। এখন দিব না, পরে দিব এগুলা। এখন দিলে তো তোরা আবার পাইরেসি করে ফেলবো। তোরা এখানে খুব ভদ্র মানুষ বসবাস করছ না, পাইরেসি করে পরে দিয়ে দিবে জনগণরে, পরে তোরাই আবার আমার গালাবি। আমার পাইরেসি হলে কোনো ভয় নাই, আমার ক্লাস দেখে যদি আর 10টা মানুষ উপকার হয় আমার এতে কোনো যায় আসে না। আমি আমার ফিলোসফি স্টোন ব্যাচের মধ্যে বুঝলাম যে আমার ক্লাস যদি কেউ আরেকজনের দিয়ে দেয়, একটা গরিব ছেলে সে পড়ালেখা করতে পারতেছে না, তারা আমার ক্লাস দিয়ে দাও ডাউনলোড করে, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? তারা আমার ক্লাস ডাউনলোড করে দিয়ে দাও, এটা আমার কোনো প্রবলেম নাই। তোমার তো গণহারে বিক্রি করা শুরু করে দাও, 100 টাকা দেয় আমার ক্লাস, এটা তো ঠিক না বাবা। আমার ক্লাস আরেকজনের কাছে গেলে আমার কোনো ক্ষতি নাই, তার উপকার হবে। কিন্তু এখানে তো অন্য টাকা দিয়ে ভর্তি হয়েছে, তোরাই তো আমাদের সারস না, তোরাই পরে আমাদের গালি দেস, হ্যাঁ আমি 1000 টাকাতে ভর্তি হয়েছি, ক্লাস কেন বাইরে করে? ভাই মানে ক্লাস বাইরে গেলেও দোষ, না গেলেও দোষ, তাহলে আমরা জামু কই? এই জন্য ঠিক আছে, দিস না বাইরে। ওকে, তো লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এগুলো হচ্ছে প্রোফেজ ধাপের 5টা উপধাপ। ডায়াকাইনেসিসের পরে মেটাফেজ হয়। তাহলে একটা কথা বলি, নর্মাল প্রোফেজে কি ঘটছিল? আর 30 মিনিট থাকো তাহলেই শেষ, যাইও না এখন, ঠিক আছে? নর্মাল প্রোফেজে যে ঘটনা ঘটছিল এই জিনিসটা একটু মনে করো। নর্মাল প্রোফেজে কি হয়েছিল? ক্রোমাটিন তন্তুগুলা ক্রোমোজোমে পরিণত হয়েছিল, পানি ত্যাগ করে খাটো মোটা হয়েছিল, নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়েছিল, পুরোপুরি বিলুপ্ত হয় নাই। স্পিন্ডল যন্ত্রের তৈরি হওয়া শুরু হয়েছিল, ক্রোমোজোমগুলো মাঝ বরাবর কি হয়ে গেছিল? ভাগ হয়ে দুটো ক্রোমাটিড তৈরি করছিল, বাট সেন্ট্রোমিয়ার কিন্তু ভাগ হয় নাই। বিষুবীয় অঞ্চলের সাথে কি না স্পিন্ডল তন্তুর সাথে কি অ্যাটাচমেন্ট হয়েছিল? না, স্পিন্ডল যন্ত্রের সাথে অ্যাটাচমেন্ট হয় প্রোমেটাফেজ ধাপে। বিষুবীয় অঞ্চলে গেছিল? না, এগুলো কই হয়? মেটাফেজ ধাপে। তার মানে বিষুবীয় অঞ্চলে যাওয়া, স্পিন্ডল যন্ত্র পুরোপুরি তৈরি হয়ে যাওয়া, এটসেট্রা এটসেট্রা, এরকম কিছু আমরা এই কটা ধাপের মধ্যে পাবো না। কেন পাবো না? কারণ এই কটা ধাপ কাকে বিলংস করে? প্রোফেজকে বিলংস করে। তার মানে কেউ যদি এই কয়টা ধাপের মধ্যে এসে স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়া খুঁজো, হবে? ওটা কোথায় যায় খুঁজবা? এখানে যায়, মেটাফেজ একে যায় খুঁজবা। কেউ যদি এখানে যায় খোঁজো যে বিষুবীয় অঞ্চলে গেছে, পাবা? ওটা কোথায় যায় হবে? কেউ যদি এইটুকুর মধ্যে VLJI খোঁজো, পাবা? ওগুলা কোথায়? মেটাফেজ ধরে। কেউ যদি এখানে আবার মনে করো যে কোস্ট প্লেট খোঁজা শুরু করে, তারা তাদের হাবদাম একেবারে বেটা, এখানে কোস্ট প্লেট খুঁজতে ইচ্ছা। আরে করে এরকম অনেকে যে ডায়াকাইনেসিস ধাপে কি ঘটে? ডায়াকাইনেসিস ধাপে কোস্ট প্লেট ঘটে লাগছে, মানে একেবারে মনে হয় টেলোফেস পাইনিসের রে। অনেকে মনে করে ডায়াকাইনেসিস মানে হচ্ছে টেলোফেস। আরে বেটা, ডায়াকাইনেসিস ইজ পার্ট অফ প্রোফেজ। থাবদাইতে মন চায় এগুলো দুইটা, কি একটা অবস্থা। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখবা। মানে এইখানে আমরা যা ঘটনাই করি না কেন, এগুলো কাকে বিলংস করে? প্রোফেজকে বিলংস করে। তার মানে এইসব জায়গার মধ্যে এমন কোনো কাহিনী লাগাবা না যেটা প্রোফেজরে কি করে? প্রশ্নবিদ্ধ করে। প্রোফেজের মধ্যে থাকবা, প্রোফেজের বাইরে যাওয়ার চেষ্টা করবে না। তোমার সর্বোচ্চ লিমিট কি? খাটো মোটা করা, ক্রোমোজোম গুলাকে সেন্ট্রোমিয়ার ব্যতীত মাঝ বরাবর কি করে দেওয়া? ভাগ করে দেওয়া। এই পর্যন্ত তোমার ক্যাপাসিটি আছে। স্পিন্ডল যন্ত্রের সাথে অ্যাটাচমেন্টের ক্যাপাসিটিও তোমার এখানে নাই, কারণ ওইগুলো কোন ধাপের বক্তব্য? মেটাফেজ বা প্রোমেটাফেজের বক্তব্য, যেখানে আমরা এখনো যাই নাই। আগে থেকে ক্লিয়ার কনসেপ্ট দিয়ে রাখলাম, পরে কোলে থাবড়া মধ্যে একেবারে। সবাই হেডফোন কানে দাও না? আচ্ছা, তো লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এটার একটা ছন্দ আছে, ঠিক আছে? তো এই ছন্দ অনেকে বলেও দিছে, আমার পুরাতন স্টুডেন্ট যারা আছে তারা অলরেডি বলেও দিছে, লেজা পেহলে দিল দেজা, মানে এটা হিন্দি গান, লেজা পেহলে তেরা দিল কো দেজা, ঠিক আছে? হিন্দি যারা বোঝো তারা জানো আর কি। লেজা মানে নিয়ে যা, লেজা মানে কি? নিয়ে যা, লেজ না কিন্তু আবার। লেজা, লেজা পেহলে, পেহলে
আচ্ছা এটা একটু কাইটে দিই, হয় নাই। লেজা, লেজা মানে কি নিয়ে যা, নিয়ে যা। উদ্ভাসের ডক্টর অভ্র ভাই আছে, অভ্র ভাই এটা খুব জোস করে বলে, ঠিক আছে। উদ্ভাসে যখন পড়াইতাম তখন মানে অনলাইনে যখন উদ্ভাসে পড়াইতাম তখন অভ্র আর শুভ্রর একটা জোস কম্বিনেশন ছিল, অভ্র শুভ্র কম্বিনেশন, ঠিক আছে, অনেকেই জানো, ঠিক আছে। তো লেজা, লেজা, পেহলে, পেহলে মানে কি আগে, পেহলি বার, পেহলে নেশা এরকম একটা গান আছে না, ঠিক আছে। পেহলে, পেহলে पैसा ले जा पहले दिल दे जा। আচ্ছা पहले दिल, दिल, दिल মানে কি মন, দে যা মানে কি দিয়ে যা। ले जा মানে নিয়ে যা, पहले মানে আগে, দিল মানে কি, দিল মানে মন, দে যা মানে দিয়ে যা। আমার মনটা নিয়ে যাও নাকি জানি একটা গান আছে না, তুনে মারি এনটিআর। আরে এত নোটিফিকেশন কেন আসে রে? আচ্ছা অভ্র ভাইয়ের ক্লাস পাইছো, আগে অভ্র আর শুভ্র একসাথে ক্লাস নিত, ঠিক আছে। অভ্র ভাই তো জোস, ডাক্তার অভ্র আমার খুব কাছের বড় ভাই, ঠিক আছে। সো অভ্র ভাই, জাহিদ ভাই, তারপরে হচ্ছে আরো আছে। অভ্র আর জাহিদ ভাই হচ্ছে আমার সব থেকে কাছের মানুষ, অভ্র আর জাহিদ, ডাক্তার জাহিদ, ডাক্তার অভ্র, আদনান ভাই, ঠিক আছে। অনেক মিস করি আমি তাদেরকে। জাহিদ ভাই তো আমার নিজের মেডিকেলের বড় ভাই, ঠিক আছে। অভ্র ভাইয়ের বাসা হচ্ছে শেওড়াপাড়া, আমাদের থেকে কাছেই, ধারে কাছেই আছে। তো লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো পাঁচটা উপধাপ, চলো একটার পর একটা এন্ট্রি মারি। আমার স্লাইড চেঞ্জের কই। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে প্রোফেজ একের, প্রোফেজ একে পাঁচটা উপপর্যায় আছে, দীর্ঘ পর্যায়ে শেষের দিকে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। দেখছো স্পিন্ডল যন্ত্র কিন্তু শেষের দিকে পাওয়া যায়, একদম শেষের দিকে। তার মানে এতক্ষণ যে ধাপগুলো বলবো এর মধ্যে স্পিন্ডল যন্ত্র কথাবার্তা আনা যাবে না। আমার মনটা নিয়ে যাও, তোমার মনটা দেওয়া যাও, ট্রিং ট্রিং ট্রিং। আচ্ছা তো দেখো লেপটোটিন, বেরাও দেখি কই যায় শেষ হয়। আচ্ছা তো চারটা ক্রোমোজোম নিয়ে আমি কাজ করতেছি, চারটা ক্রোমোজোম নিয়ে কাজ করতেছি আমি। লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন দ্বারা যাবি না কিন্তু কেউ, গেলে আজকে মিস করবি অনেক কিছু, ঠিক আছে। তো লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস। তো লেপটোটিনে আছি আমরা। তো এই দেখো ক্রোমোজোম, চারটা ক্রোমোজোম আছে, দুইটা সবুজ দুইটা লাল, সাইজ কিন্তু সেম না সবার, সবার সাইজ কি সেম? সেম না। আচ্ছা তো ক্রোমোজোম গুলো দেখতে কেমন? লাল ক্রোমোজোমটার দিকে খেয়াল করো, ক্রোমোজোমের গায়ে কি দেখতে পারতেছি আমরা? দানা দানা দেখতে পারতেছি না আমরা? এই দানাগুলা হচ্ছে ক্রোমোমিয়ার। এই দানাগুলোকে কি বলে? ক্রোমোমিয়ার বলে। দানাগুলোকে কি বলে? ক্রোমোমিয়ার বলে। তাহলে মিওসিস কোষ বিভাজন চেনার একটা জায়গায় যে মিওসিস কোষ বিভাজন হচ্ছে, লেপটোটিন নাকি মুড়ির টিন? দাদা আপনিও এসব বলেন, লেপটোটিন মুড়ির টিন। আচ্ছা আপনি যে টিন বলেন সেই টিনই, ঠিক আছে। তো আমার কি জানি কইতে গেছিলাম ভুলে গেলাম। ও হ্যাঁ, ধরো একটা জায়গায় মিওসিস হইতাছে, এটা তুমি কেমনে বুঝবা? এটা বুঝার উপায় হচ্ছে মাইক্রোস্কোপের নিচে নিবা, মাইক্রোস্কোপের তলায় নিয়ে যদি দেখো যে এই যে এরকম এরকম কি দানা 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 লাগে আছে ক্রোমোজোমের গায়ে, যেগুলোকে আমরা কি বলি? ক্রোমোমিয়ার বলি, তাহলে বুঝবে এটা কি? এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এবং এই জিনিসটা এত সুন্দরভাবে সজ্জিত হয় যে দেখতে একটা সময় কিসের মতো মনে হয়? ফুলের মতো মনে হয়। কিসের মতো মনে হয়? ফুলের মতো মনে হয়, ফুলের মতো। ফুলের তোড়াকে কি বলে? বুকেট বলে না? ফুলের তোড়াকে কি বলে? বুকেট বলে। বুকেট, এ বাকেট অফ ফ্লাওয়ার তোমাকে দিলাম, ঠিক আছে। তো বুকেট বলে। তো একসাথে অনেকগুলো দেখতে ফুলের তোড়ার মতো মনে হয়। মনে হয় কি এই যে এরকম একটা ফুলের তোড়া সোজা আছে, এরকম মনে হয় এই যে এই ক্রোমোমিয়ার গুলোর কারণে। আচ্ছা তো এখানে অনেকগুলো ঘটনা আছে, এত ঘটনা কেমনে মনে রাখবো? তো এখানে মনের একটা ছন্দ আছে, আমার আগের স্টুডেন্টরা জানে এই ছন্দ, ঠিক আছে। ওই যে যারা আগে থেকে জানে তারা বলে রাখছে যে ইয়ারফোন নিয়ে রাখো। তো এক এক একটা আপু ছিল, যে আপুর নাম হচ্ছে পোগো। যে আপুর নাম কি? পোগো। কি আপু?
পোগো আপু, দুটো ও বাদ দিয়ে দাও তাহলে বুঝবা সে কি, প্লে গার্ল। ঠিক আছে, পোগো আপু। তো পোগো আপু সে কি করতো, সে হচ্ছে বুঝছই তো মানে প্লে আপু আর কি। তো অনেকগুলা প্রেম করতো, গল্প কিন্তু এটা, হ্যাঁ কেউ আবার বায়াস হয়ে যাবে এগুলা শুই না, তোমার তো আবার উল্টাপাল্টা করে ফেলো আর কি। ঠিক আছে, তো জাস্ট পড়ার জন্য বলতেছি, এগুলো আগে থেকে প্রিকশন দিয়ে রাখলাম। তো ওই আপু একটু উল্টাপাল্টা টাইপের ছিল আর কি, দুষ্টু প্রকৃতির মেয়ে ছিল, অনেকগুলা প্রেম করতো আর কি। ঠিক আছে, তো ভ্যালেন্টাইন্স ডে তো 14 ফেব্রুয়ারিতে তাকে সবাই হচ্ছে অনেকগুলা ফুল দিয়ে দিয়েছে, আবার বলবো যে শুক্রবার ভ্যালেন্টাইন্স ডে প্রমোট করতেছে, বলতেছে আর কি গল্প আর কি। ঠিক আছে, আমি তো বলতেছি সে যে কাজ করতেছে এটা ভালো কাজ না, এতগুলা মানুষের সাথে উল্টাপাল্টা রিলেশন এগুলো তো ঠিক না। তো তো সে কি করছে, আলটিমেটলি অনেকগুলা তার মানে সঙ্গী ছিল, সবার কাছ থেকে সে ফুল নিছে ভ্যালেন্টাইন্স ডেতে বা ধরো কোনো একটা ডেতে, পয়লা বৈশাখে অনেকগুলো ফুল নিছে। ফুল নিয়ে বাসায় যেয়ে করছে কি, ফুলগুলোকে বুকের উপর জড়াই ধরে ঘুমায় গেছে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা বানাইলাম এরকম, লেফটে আছে বুকে, বহু মিয়ার ফুল, লেফটে আছে বুকে বহু মিয়ার ফুল। বহু মিয়া মানে কি, আমাদের ময়মনসিংহ ভাষায় কাউরে গালি দেয়, এই মিয়া চুপ করুন, মিয়া এই মিয়া এদিকে আইন। মিয়া মানে ছেলে আর কি, মানে লোক। মিয়া মানে কি লোক, ওই মিয়া এদিকে আয়ো। ঢাকায় তো এই মিয়া এদিকে আয়ো, এই মিয়া ভাই একটু শুনে যাও, মিয়া মানে পুরুষ লোক। ঠিক আছে, যাদের সমস্যা ইয়ারফোন নাও। তো লেফটে থেকে মনে রাখবা লেপটোটিন, লেফটে থেকে মনে রাখবা কি, লেপটোটিন, মুড়ির টিন। ঠিক আছে, লেপটোটিন। বুকে থেকে মনে রাখবা বুকেট, কি মনে রাখবা, বুকেট মানে কি, ফুলের তোড়া। বহু মিয়া মানে কি, বহু ক্রোমোমিয়ার, মানে কি, বহু ক্রোমোমিয়ার। এই ধাপে অনেকগুলো কি দেখা যায়, ক্রোমোমিয়ার দেখা যায়। ফুল থেকে মনে রাখবা কি করে, দেখতে কিসের মতো মনে হয়, ফুলের মতো সজ্জা, সজ্জা মানে কি, সজ্জিত, মানে দেখতে ফুলের মতো মনে হয়, এটাকে পোলারাইজড বিন্যাস বলে। এটাকে কি বলা হয়, পোলারাইজড বিন্যাস বা ফুলের মতো। তাহলে এই কয়েকটা কথা, এই কয়টা জিনিস দিয়ে মনে রাখলে হবে। ঠিক আছে, লেফটে মানে কি, লেপটোটিন ধাপে ফুলের তোড়ার মতো দেখা যায়, বুকেট বলে। এবং এই ধাপে বহু মিয়া বা বহু ক্রোমোমিয়ার দেখা যায়। ঠিক আছে, জল বিয়োজন হয়, এগুলো আমরা আগে থেকেই জানি। প্রোফেজ ধাপে কি হয়, জল বিয়োজন হয়। সেন্টিমিয়ার একদিকে জড়ো হতে থাকে, এর যে ফুলের তোড়া একদিকে রাখলে সেন্টিমিয়ার গুলো একদিকে জড়ো হয়ে যাবে। তো এগুলো নট সো ইম্পর্টেন্ট, এটাও অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এইখানে যা যা লিখছে তা ইম্পর্টেন্ট। বুকেট বহু ক্রোমোমিয়ার আর ফুলের মতো সজ্জা কোন ধাপে, লেপটোটিন ধাপে। গেল, লেফটে আছে গেল। এবার আছে জাইগোটিন। এবার কোন ধাপ, জাইগোটিন ধাপ। খেয়াল করে দেখো, আগে ক্রোমোজোম গুলো ছড়াই ছিল, এখন কি হইলো, বড়গুলো একসাথে হইলো, ছোটগুলা একসাথে হইলো। ঠিক আছে, এবং কি হয়ে গেল, মাঝ বরাবর ভাগ হয়ে গেল। ওই যে আগে যদি এরকম থাকে, এবার মধ্যবর্তী বিভাজন হয়ে এরকম হয়ে গেল, মানে কি ক্রোমাটিন গুলা দেখা যাচ্ছে। আচ্ছা, লেখাগুলো চলে আসুক। ওকে, তো পোগো আপু একটু খারাপ প্রকৃতির, দুষ্ট প্রকৃতির। তো সে চায় তার স্কুল কলেজে যেসব আপুরা পড়ে, যারা একটু ভালো টাইপের, তাদেরকে দুষ্টু বানাইতে চায়। তো ওই স্কুলে একটা ভালো একটা আপু পড়তো, সারাদিন পড়ালেখা করে অন্য কোনো কাজ করে না। ঠিক আছে, তো তাকে একটু দুষ্টু বানানোর চেষ্টা করতেছে পোগো আপু। তো সেই মেয়েকে যায় বলতেছে, তুই সারাদিন পড়ালেখা করস, একটু জোর বাঁধতে পারস না, জোর বাঁধ সেরি, ওই সেরি তুই জোর বাঁধ, জোর বাঁধ সেরি। সেরি মানে কি, বলতো, সেরি মানে কি, সেরি মানে হচ্ছে মেয়ে। সেরি মানে কি, ওই সেরি তোর নাম কি, সেরি মানে কি, ওই ফলা তোর নাম কি, ওই সেরি তোর নাম কি, সেরি মানে মেয়ে। তো পোগো আপু ওই ভালো মেয়েটাকে যে বলছে, এই সেরি তুই সারাদিন পড়ালেখা করস, একটু জোর বাঁধতে পারস না, জোর বাঁধা মানে বোঝো না। ঠিক আছে, তো জোর বাঁধ সেরি, তো জোর বাঁধে। দেখো, শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হলে কি হয়, জাইগোট হয়। কি হয়,
জাইগোট। তাহলে জাইগোট হওয়ার জন্য কাদের জোর বাঁধা লাগছে? শুক্রাণু ডিম্বাণুর জোর বাঁধা লাগছে। তার মানে জাইগোট নামের মধ্যেই কি আছে? জাইগোটের নামের মধ্যে কি আছে? জোর বাঁধা শব্দটা আছে। সেম এখানেও তা হচ্ছে, হোমোলোগাস ক্রোমোজোম গুলা জোর বাঁধছে। হোমোলোগাস ক্রোমোজোম গুলা, তো হোমোলোগাস ক্রোমোজোম মানে কি? সেম সেম ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম মানে কি? সেম সেম প্রকৃতির ক্রোমোজোম, লম্বা গুলা আর খাটো গুলা কি বাঁধছে? জোর বাঁধছে। তাহলে জোর বাঁধে কারা? হোমোলোগাস ক্রোমোজোম গুলা। প্রথম ধাপ, হোমোলোগাস ক্রোমোজোম গুলা কি করবে? জোর বাঁধবে। তো জোর বেঁধে যেটা তৈরি হয়েছে এটাকে বলা হবে বাইভ্যালেন্ট। কি বলা হবে? তাহলে জোর বাঁধা ক্রোমোজোম গুলা, ধরো এই হচ্ছে লম্বা দুইটা এবং এই হচ্ছে খাটো দুইটা। তাহলে এই যে যে জোরটা, এই জোরটাকে কি বলতেছে? বাইভ্যালেন্ট। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোর বাঁধলে এগুলোকে কি বলে? বাইভ্যালেন্ট বলে। তাহলে বাঁধ থেকে বাইভ্যালেন্ট। এবং এই যে জোর বাঁধার যে প্রক্রিয়াটা, আগে তো ছড়াই ছিড়াই ছিল, এখন কি হয়েছে? জোর বাঁধছে। জোর বাঁধার প্রক্রিয়াটাকে কি বলে? সিনাপসিস। জোর বাঁধার প্রক্রিয়াটাকে কি বলে? সিনাপসিস ফর বা সেরি ফর সিনাপসিস। তাহলে জোর বাঁধ সেরি। আর ওটা এটা ফোনের সিরি না বেটা। এখন যদি আমি সিরি বলে ডাক দিয়ে দেবো, আমার মোবাইল হ্যাঁ বলো কি বলতে পারো এভাবে করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে, হেই সিরি। এতগুলো অ্যাপল ডিভাইস কেউ সারা শুনলে? আচ্ছা, ম্যাকবুকে শুনছে। থাম, হ্যাঁ থাম, হয়েছে রে ভাই। হ্যাঁ হ্যাঁ হয়েছে, বুঝছি, যেটা দরকার ছিল এটা থাকে না আমার মোবাইল। হেই সিরি, হেই সিরি। এখানে শুনে না, ওইখানে শুনে। আচ্ছা সেরি সিরি। তাহলে জোর বাঁধ সেরি, জোর বাঁধা মানে জোর বাঁধা। হোমোলোগাস ক্রোমোজোমগুলো কি? জোর বাঁধে এই ধাপে। বাঁধ থেকে বাইভ্যালেন্ট, তারপরে জোর বেঁধে যেটা তৈরি করে এটা হচ্ছে কি? বাইভ্যালেন্ট। আর সেরি থেকে মনে রাখবো সিনাপসিস। শেষ। জাইগোটিন থেকে আর কিছু লাগবে না। জাইগোটিন থেকে এই করে জিনিসই যথেষ্ট। এবার প্যাকাইটিন। এবার কি? প্যাকাইটিন। প্যাকাইটিন ধাপে দেখো এখন ক্রসিং ওভার ঘটবে। হ্যাঁ, প্যাকাইটিন। তো প্যাকাইটিন ধাপে কি হয়? নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে অংশ বিনিময় ঘটে, মানে কি? ক্রসিং ওভার ঘটে। তাহলে এখন যেটা হয়েছে যে জোর বাঁধার জন্য বললো, জোর বাঁধার জন্য বললো। এখন ওই মেয়েটা তো ভালো ভদ্র মেয়ে, তো সে আর ওদের কথায় কান দেয় নাই। সে অনেক পড়াশোনা করছে, পড়াশোনা করে এক বিসিএস ক্যাডারকে বিয়ে করে ফেলছে। বুঝছো? এখন কি করবে? এখন বাকিদের তো খুবই টেনশন, পোগো আপু টাইপের যারা আছে তাদের তো খুবই টেনশন। তো তাদের পেটে অনেক প্যাচ, বুঝছো? তাদের পেটে অনেক কি? পেটে কত প্যাচ, পেটে কত প্যাচ, পেটে কত প্যাচ। ঠিক আছে, পেটে কত প্যাচ। পেটে মানে এদের পেটে অনেক প্যাচ, অনেক প্যাচালো। ঠিক আছে, তো পেটে, পেটে থেকে মনে রাখবো কি? প্যাকাইডিন। ঠিক আছে, তো এই ধাপে দেখো কি হয়? চারটা পাশাপাশি আসে। কয়টা? চারটা। এই দেখো, একটা, দুইটা, তিনটা, এই তিনটা, এই চারটা। 1 2 3 4। এক, ওইখানে লেখা আসে না কেন? 1 2 3 4। চারটা ক্রোমাটিড। চারটা ক্রোমাটিড পাশাপাশি আসছে। এর মধ্যে এরা এরা সিস্টার, এরা এরা নন সিস্টার। মানে একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড সিস্টার, দুইটা ভিন্ন ক্রোমোজোমের হইলে নন সিস্টার। তো চারটা ক্রোমাটিড একসাথে হইছে, তাহলে চারটাকে একসাথে কি বলে? টেট্রাড। পে থেকে প্যাকাইটিন, টে থেকে টেট্রাড, পেটে। এবং এদের কি হবে? এদের এখন ক্রসিং ওভার হবে। ক্রসিং ওভার মানে কি? অংশ বিনিময়। খেয়াল করে দেখো, এই যে সবুজ ক্রোমোজোমটার মাঝখানে লাল ক্রোমোজোম ঢুকে গেছে, খেয়াল করে দেখো, সবুজ ক্রোমোজোমের মাথায় কি ঢুকে গেছে? লাল। আর লাল থেকে একটু সবুজ ঢুকে গেছে। এটাকে ক্রসিং ওভার বলবে, অংশ বিনিময় ঘটে। এখানে দেখো ভালো করে খেয়াল করো, সবুজের মাথায় কি ঢুকছে? এই লালটা কার লাল? এটুক লাল। আর এই সবুজটুকু কোথায় গেছে? এটুকে গেছে। এটাকে কি বলে? ক্রসিং ওভার। তোমাদের যেহেতু মানে রিটার্ন নাই, মানে সৃজনশীল নাই, জন্য পুরো প্রসেসটা দেখানোর দরকার নাই, কারণ এগুলো তো তোমাদের মানে সৃজনশীল তো নাই। তাহলে এই যে ক্রসিং ওভার হয়েছে, তো এই ক্রসিং ওভার হওয়ার সময় এক্স আকৃতির কাইজমা তৈরি করে। এক্স আকৃতির কি তৈরি করে? এই যে
খেয়াল করে দেখো, এরকম এক্স আকৃতির কি তৈরি করে? কায়াজমা তৈরি করে। তাহলে কত থেকে মনে রাখবা কি? কায়াজমা। কত থেকে কি মনে রাখবা? কায়াজমা। কায়াজমার আকৃতি কি? এক্স। ঠিক আছে, তো কায়াজমার আকৃতি কি? এক্স। আর প্যাচ থেকে মনে রাখবা কি? প্যাচ থেকে মনে রাখবা হচ্ছে কোন জায়গায় যদি প্যাঁচায় যায় তখন কেমন হয়ে যায়? এরকম ক্রসের মতো হয়ে যায়। তাহলে কায়াজমার আকৃতি কি? ক্রস। তাহলে কত থেকে আরেকটা জিনিস মনে রাখতে পারো, সেটা কি? ক্রসিং ওভার। তাহলে এই ধাপে কি কি ঘটলো? এই ধাপে বহু ঘটনা ঘটলো। নন সিস্টার ক্রোমাটিড গুলোর মধ্যে, নন সিস্টার কারা? এইটা এবং এটা, এরা সিস্টার। আবার দেখাই, এই একটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড, এই একটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড, চারটা আছে বলে টেট্রাট, তাই না? 1 2 3 4, চারটা আছে বলে কি? টেট্রাট। এর মধ্যে 1 এবং 2 এরা কি? সিস্টার। 3 এবং 4 এরা কি? সিস্টার। কিন্তু 2 এবং 3 নন সিস্টার। মানে এ নন সিস্টার, এ নন সিস্টার, কিন্তু এ সিস্টার। এই নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে কি হয়েছে? অংশ বিনিময় হয়েছে এবং এক্স আকৃতির কি তৈরি হয়েছে? কায়াজমা তৈরি হয়েছে। এবং এটা কোন ধাপে হয়েছে? প্যাকেটিন ধাপে হয়েছে। এবং এই ঘটনাটাকে কি বলছে? ক্রসিং ওভার বলছে। বলছিলাম ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার আগের দিন ফিলোসফার স্টোন ব্যাচ এটা পড়াইতেছিলাম, বলছিলাম এই যে দেখো কয়েকটা কথা, এক্স আকৃতির কায়াজমা, টেট্রাট, ক্রসিং ওভার, প্যাকেটিন। দেখবা কালকে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় কোন ধাপে কায়াজমা গঠিত হয় চলে আসছে, এবং তাই আসে। এটা নিয়ে অনেক ট্রল হয়েছে। সো এখান থেকে ঘুরে ফিরে কি হয়? প্রশ্ন আসে। এই কয়েক জায়গা থেকে ঘুরে ফিরে কি আসে? প্রশ্ন আসে। এবার আসি ডিপ্লোটিন। খেয়াল করে দেখো আগের ছবিটা, কাছাকাছি ছিল, কাছাকাছি না সেন্ট্রোমিয়ার গুলো? দেখো এদের মধ্যে কি হচ্ছে? বিকর্ষণ হচ্ছে। আবার দেখো কাছাকাছি ছিল, এদের মধ্যে কি হবে? এখন ডিপ্লোটিন ধাপে বিকর্ষণ হবে। ডিপ্লোটিন ধাপে কি হবে? বিকর্ষণ হবে। ঠিক আছে, তো ব্যাপারটা কি হইলো? এই যে পোগো টাইপের আপু যারা আছে, এই যে পোগো টাইপের আপু যারা আছে, তারা পুরো দুনিয়াটাকে কি করে দিচ্ছে? নষ্ট করে দিচ্ছে। তো এদেরকে ধ্বংস করার জন্য সর্বকালের সেরা বাংলা সিনেমার ভিলেন আমাদের ডিপজল আঙ্কেল চলে আসছে। কে চলে আসছে? ডিপজল আঙ্কেল। ডিপজল আঙ্কেল। তো ডিপজল আঙ্কেল আসছে। ডিপজল আঙ্কেল এসে করছে কি? যারা যারা এরকম সিন্ডিকেট তৈরি করতো এদের টাইনা 2 সেট থেকে বিকর্ষণ করাইছে, করায়া দেশের দূর প্রান্তে নিয়ে গেছে। দূর প্রান্তে কাদেরকে? ওই পোগো টাইপের আপুদেরকে নিয়ে গেছে। দূর প্রান্তে নিয়ে দেখতে না ডিপজল আঙ্কেল গোডাউনের মধ্যে আটকায় রাখতো কিডন্যাপ করে। তো এই গোডাউনটা কেমন? গোল গোল একটা গোডাউনের মধ্যে কি রাখছে? পোগো আপুরে আটকায়া ডিপজল আঙ্কেল তখন ব্যবসা করে ভালো মানুষ হয়ে গেছে। ঠিক আছে, মুভিতে আর কি। তো এমনি ডিপজল আঙ্কেল খুব ভালো মানুষ, আমাদের ধারে কাছে বাসা আর কি। আমি যেখানে থাকি তার কাছে ডিপজল আঙ্কেল বাসা। উনি যদি জানে আমি ওনার এসব গল্প বলতেছি। ঠিক আছে, তো ডিপজল আঙ্কেল আটকায় দিয়া চলে গেছে। ঠিক আছে, এখন ওই মেয়ে তো মানে পোগো তো এখন টেনশনে পড়ে গেছে। পোগো কি করতেছে? এই জায়গার মধ্যেই খালি দৌড়াইতেছে। এই জায়গার মধ্যে কি করতেছে? খালি দৌড়াইতেছে। তাহলে পোগো আপু কি তৈরি করতেছে? একটা লুপ। মানে একই জায়গায় কি করতেছে? দৌড়াইতেছে, একই জায়গায় ঘুরতেছে, এরকম একই জায়গায় ঘুরতেছে, দরজা তো নাই। এবং লুপ তৈরির সময় মাঝে মাঝে সে কি করে? এইভাবে দৌড়ায়, মাঝে মাঝে আবার এইভাবে দৌড়ায়। তাহলে এইভাবে যখন দৌড়ায় তখন কত ডিগ্রি কোণ তৈরি হয়? আর এইভাবে যখন দৌড়ায় তখন কত ডিগ্রি কোণ তৈরি হয়? 180 ডিগ্রি। ডিপজল আঙ্কেল এই কাজটা করছে। তো ডিপজল আঙ্কেল থেকে মনে রাখবো ডিপজল ফর ডিপ্লোটিন। মধ্যে বিকর্ষণ থেকে মনে রাখবো যে জায়গা থেকে আসে সবাই গ্রুপ ভেঙে নিয়ে আসছে। দূর প্রান্ত থেকে মনে রাখবো কি? প্রান্তীয়করণ। এই যে বিকর্ষণ হয়েছে এটাকে কি বলে? প্রান্তীয়করণ। এবং মাঝখানে কি তৈরি হয়েছে? একটা লুপ। ওই যে লুপের মতো ঘুরতেছে, লুপ তৈরি হয়। এবং লুপের সময় কত কোণ হয়? ডিপজল আঙ্কেল পোগো আন্টিদেরকে বিকর্ষণ করাইয়া দূর প্রান্তে নিয়ে গোল গোডাউনের মধ্যে ছেড়ে রেখে গেল, যেখানে তারা 180-90 ডিগ্রি করে দৌড়াচ্ছে। হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে হয়ে যাবে। তাহলে এখান থেকে কি কি মনে রাখবো? ডিপ্লোটিন ধাপে
প্রান্তীয়করণ হয়, মাঝখানে লুপের তৈরি হয়, 90 ডিগ্রি 180 ডিগ্রি কোণ তৈরি হয় এদের মাঝখানে। যেমন ধরো এখানে হচ্ছে 180 ডিগ্রি আর এখানে কত 90 ডিগ্রি। আমি একটু জুম করে দেখাই, লুপটা তোমরা বুঝতে পারবা। এই দেখো এইখানে হচ্ছে 180 ডিগ্রি, এখানে কত 180 ডিগ্রি, বাই যে দেখো 180 ডিগ্রি, আর এখানে কত 90 ডিগ্রি। এই খেয়াল করে দেখো এখানে হচ্ছে 180 ডিগ্রি, বা এভাবে তুমি যদি যাও নর্মালি এইভাবে তুমি যদি রাখো তাহলে 180 ডিগ্রি, আর এইখানে কিন্তু এক সাইডে তাহলে কত ডিগ্রি, এখানে কিন্তু লুপটা এরকম লম্বা লম্বি, কারণ দুই সাইডে কি আটকানো, এখানেও হয়েছে, এখানে ক্রসিং ওভার হয়েছে, এখানে ক্রসিং ওভার, এখানে কিন্তু এখানে ক্রসিং ওভার হয় একদিকে হয়েছে, ক্রসিং ওভার কিন্তু দুই দিকে হবে এমন না, একদিকেও হইতে পারে। তাহলে এখানে লুপ কত 90 ডিগ্রি, এখানে কিন্তু দুই দিকে ক্রসিং ওভার হয়ে গেছে, লুপ কত 180। ঠিক আছে, টার্মিনালাইজেশনটা আরেকবার দেখেন। টার্মিনালাইজেশন মানে প্রান্তীয়করণ, এই যে দুই দিকে দূরে চলে যাচ্ছে এটাকে টার্মিনালাইজেশন বলে, মাঝখানে বিকর্ষণ হয়েছে, দুই দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, সব শেষে অনেক দিন পর, এখনো কিন্তু প্রান্তীয়করণ চলতেছে। ঠিক আছে, অনেক দিন পর দিব্যল আঙ্কেলের মনে পড়লো, হাই হাই আমি তো 1.5 মাস আগে পৌরে আটকায় রেখে আসছিলাম, 1.5 মাস ধরে ভুলে গেছে, আটকায় রাখছে। পোগান্টিকের বেঁচে আছে, পোগান্টি তো শেষ, খাবার দাবার না পায়া। তাহলে পোগান্টি কি হয়ে গেছে, ডাই, আরে ডাই, ডায়াকাইনেসিস। অনেকদিন পর এসে দেখে যে প্রান্তীয়করণ তখনও চলতেছে। প্রান্তীয়করণ চলা মানে কি, আটকায় রেখে দিছে এখনো পর্যন্ত। ঠিক আছে, কোমাটির দ্বারা আলাদা স্পষ্ট ভাবে দেখা যায় না, কেমনে আর যাবে, গেছে তো কি মইরা। নিউক্লিয়াস কি হয়ে গেছে, এদের সকল অপকর্ম কি হয়ে গেছে, এদের সাথে সাথে ভ্যানিশ হয়ে গেছে। সেন্ট্রিওল মেরুতে পৌঁছায় গেছে, মানে কি আকাশে চলে গেছে। সেন্ট্রিওল মানে কি জান, আকাশে চলে গেছে। ডায়াকাইনেসিস, ডাই, মৃত, ডায়াকাইনেসিস শেষ, টাটা। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। আই থিঙ্ক তোমরা জীবনে ভুলবা না। এখান থেকে কি কি পড়তে হবে, এই যে অল্প অল্প কিছু কথা, অল্প অল্প কিছু কথা, এবং তোমাদের মেন বইয়ে দাগানো আছে, তাইলেই হবে। ঠিক আছে, শেষ। এতক্ষণ আমরা প্রোফেজ 1 দেখলাম, এবার মেটাফেজ 1। মেটাফেজ ধাপে 2 মেরুতে কি তৈরি হবে, স্পিন্ডল তন্তু তৈরি হবে, তাই না? স্পিন্ডল তন্তু তৈরি হবে, স্পিন্ডল তন্তু সবগুলো কোন অঞ্চলে আসবে, বিষুবী অঞ্চলে আসবে, এবং কি তৈরি হবে, ট্রাকশন ফাইবারের সাথে যুক্ত হবে, নাকি স্পিন্ডল তন্তুর সাথে কি হবে, যুক্ত হবে, সেন্ট্রিমিয়ার ভাগ হয় না। এই হচ্ছে স্পেশাল কথা, এই হচ্ছে স্পেশাল কথা। নরমালি আমরা মেটাফেজের শেষে কি দেখছিলাম, মেটাফেজ ধাপের শেষে কি হইতো, সেন্ট্রিমিয়ার ভাগ হইতো, ভাগ হয়ে এরকম হয়ে যেত, তাই না? এখানে এই জিনিসটা হবে না, এই হচ্ছে ব্যতিক্রম। নরমাল প্রোফেজ, ঠিক আছে, নরমাল প্রোফেজ, সরি, নরমাল মাইটোসিসের মেটাফেজ আর মিওসিস মেটাফেজের একের মধ্যে এই ডিফারেন্স। মাইটোসিসের মেটাফেজের শেষে কি হতো, সেন্ট্রিমিয়ার ভাগ হয়ে যেত। তাহলে ক্রোমোজোম যদি ভিতরে থাকতো 4টা, তাহলে কয়টা হয়ে যেত, 8টা হয়ে যেত। তাহলে এই মেরুতে 4টা যেত, এই মেরুতে, তাহলে ভিতরে 4টা ক্রোমোজোম আছে, 4 জোড়া ক্রোমাটিড আছে, 4টা। এখন যদি মাঝ বরাবর ভাগ হয়ে যায়, ঠিক আছে, মাঝ বরাবর যদি ভাগ হয়ে যায়, তাহলে কয়টা হয়ে যাবে, 8টা। 4টা এদিকে যাবে, 4টা এদিকে যাবে, তাহলে শেষে দিন শেষে কয়টা করে থাকলো, 4টা থাকলো ক্রোমোজোম, এদিকে 4টা এদিকে 4টা। নরমাল মাইটোসিসে তাই হয়, তো এইখানে তা হচ্ছে না। ঠিক আছে, এই হচ্ছে ডিফারেন্স, আর তাছাড়া সবই এক। তাহলে এখানে কি হচ্ছে না, সেন্ট্রিমিয়ার ভাগ। তাহলে পরের ধাপে যদি আমি অ্যানাফেজে যাই, অ্যানাফেজে তো 2 মেরুর দিকে যাওয়া শুরু করবে, তাই না? অ্যানাফেজে 2 মেরুর দিকে যাওয়া শুরু করবে, ঠিক আছে। কিন্তু এখানে কি হইল না, কারণ আগের ভাগে কি হয় নাই, ভাগ। ভিএল জে আই যা যা হওয়ার তা তা হবে, কিন্তু 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 1 মিনিট দাঁড়াও, কিন্তু ক্রোমোজোম মাইটোসিসের মতো হলে এইদিকে যেত 4টা, এদিকে যেত 4টা। অ্যানাফেজে 2 মেরুর দিকে যায়, কিন্তু কয়টা করে নিয়ে যাচ্ছে, 4টার বদলে কয়টা করে নিয়ে যাচ্ছে, 2টা করে নিয়ে যাচ্ছে। তার মানে ক্রোমোজোমের সংখ্যা কি হয়ে গেল, কমে গেল। মেইন দায়ীকে মেটাফেজ 1। এই মেটাফেজ 1 আগেরবার যে মেটাফেজ 1টা দেখলাম, এই মেটাফেজ 1 নরমাল মাইটোসিসের মেটাফেজের মতো না।
যার কারণে নর্মাল মাইটোসিসের মতো হইলে এখানে ক্রোমোজোম 4টার বদলে 8টা হয়ে যেত, তাহলে এইদিকে যেত 4টা, এইদিকে যেত, তা দিন শেষে উভয় মেরুতে 4টা করে ক্রোমোজোম থাকতো। কিন্তু এটা যেহেতু নর্মাল মেটাফেজ না, যার কারণে মাঝ বরাবর ভাগ হলো না, অ্যানাফেজের সাথে দুই দিকে টান দিবেই, যদি ভাগ হয় না তাহলে 4টা করেই আছে, 4টা করেই আছে, দুই দিকে যদি টান দেয় তাহলে 2 মিনিটে কয়টা করে যাবে, 2টা করে যাবে, তাহলে ক্রোমোজোম সংখ্যা 4-এর বদলে কত হয়ে গেল, 4-এর বদলে কত হয়ে গেল, 2 2। কিন্তু এই কোষে ক্রোমোজোম আগে কত ছিল, কিন্তু এখন কত হয়ে গেল, তাহলে ক্রোমোজোম অর্ধেক হয়ে গেল। বুঝছো? তাহলে মেন দায়ী হচ্ছে মেটাফেজ 1। তো মেন কে দায়ী? এতবার বলার পরও বলতে ভাই আবার বলবেন, এই বুঝছো না, বুঝো নাই, বলো বুঝো নাই কি বললাম? যে বুঝো নাই সে আগের ক্লাসে মেটাফেজ পড়ো নাই। এনাফেজে আবার এই এনাফেজে কেন পেঁচাইতেছো তোমরা? এখন তো লাস্টে এসে মেজাজ খারাপ হইতেছে। এনাফেজে প্যাচ লাগানোর কি আছে? এনাফেজে যে 4টা ক্রোমোজোম ছিল 2টা 2 মিনিট দিকে যাবে, VLJI এর মতো, এবং ক্রোমোজোম অর্ধেক হয়ে যাবে। এনাফেজে যা পাইছে তার নিয়ে তো 2 দিকে টান পড়বে। এনাফেজে তুমি যা পাইছো তার নিয়ে 2 দিকে টান পড়বে। তুমি পাইছো 4টা, 2 দিকে টান দিলে প্রতিদিকে কয়টা করে যাবে, 2টা করে যাবে। এটা কি এনাফেজের দোষ? এনাফেজের কোনো দোষ আছে এখানে? দোষ কার? মেটাফেজ মাধ্যমে ভাগ করতে পারে নাই। মেটাফেজ যদি মাধ্যমে ভাগ করতো তাহলে এইদিকে 4টা যেত, এইদিকে 4টা যেত। মেটাফেজ মাধ্যমে ভাগ করে নাই, তাহলে না দোষ দিয়ে লাভ কি? বুঝছো না? খেলা বুঝছো তো? গেল। আর টেলোফেজে গেল তো নর্মাল টেলোফেজ, যা হওয়ার তাই হবে। এই টেলোফেজে তেমন আহামরি কিছু নাই, নিউক্লিয়াস ফেরত আসে, মানে পুরো প্রোফেজের উল্টা, জল যোজন ঘটে, সাইটোকাইনেসিস ঘটবে একটু পরে। টেলোফেজ অনেক সময় টেলোফেজে এক দশা ঘটে না, পরের ধাপে চলে যায়, কোষ প্লেট তৈরি হয়, মানে নর্মাল যা হওয়া দরকার তাই হবে। মানে টেলোফেজ থেকে কিছু পড়া লাগবে না, টেলোফেজ দরকার নেই, টেলোফেজ থেকে পড়ার মতো কিছু নাই, ঠিক আছে? এটাকে নো নিড লিখে দিলাম, NN, এটা তেমন আহামরি কিছু আসে না, ঠিক আছে? ক্রসিং ওভার একটু আসি, এরপর আবার মিওসিস 2 তে যাব। ক্রসিং ওভার ট্যাকাইটিনে হচ্ছে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় করতেছে, জানি এগুলা। জানি আমরা হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় ঘটে, এগুলো আমরা জানি, বলার লাগবে না। এই দেখো, তুমি ছবি দেখো খালি, দেখছো? এরা সিস্টার, এরা সিস্টার, এরা দুইজন নন সিস্টার। এই হচ্ছে ক্রসিং ওভার। সবুজটা লাল থেকে একটু নিছে, আর তার সবুজটা লাল দিয়ে দিছে, শেষ, কুল, চিল। ফলাফল এর ফলে কি হইল? অনেক কিছু আছে বইয়ের মধ্যে, কয়েকটা এখানে দিই। জিনের বিনিময় হইল, জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন হইল, প্রজনন বিদ্যায় ব্যবহৃত হয়, নতুন প্রকরণ তৈরি হয়, তারপর জেনেটিক ম্যাপ তৈরিতে ব্যবহার হয়, জেনেটিক ম্যাপ তৈরিতে ব্যবহার হয়, আরো আছে। তারপরে হচ্ছে ক্রোমোজোমের জিনের অবস্থান জানা যায়, জিনের অবস্থান জানা, এগুলো বইয়ে দাগায় দেওয়া আছে, এগুলো দাগানোর পর PDF এ দেওয়া আছে, যেন আমি আর বলতেছি না। তারপরে নতুন প্রকরণ তৈরি হয়, এভাবে চাইলে নতুন প্রকরণ তৈরি হতে পারে। মেন কথা হচ্ছে জিনের মধ্যে বৈচিত্র্য তৈরি হয় এই ক্রসিং ওভারের ফলে। ক্রসিং ওভারের ফলাফল রিড ফ্রম বুক, রিড ফ্রম দাগানো বই, দাগানো বই দেওয়া আছে, দাগানো বই পড়ে নিও এখান থেকে, ঠিক আছে? দাগানো বই থেকে বই নিও, এগুলো সব সহজ, ইন্টারভিউ পড়ছো। মিওসিস 2 এ আসি। মিওসিস 2 খুবই সহজ, মিওসিস 2 খুবই সহজ। দুটি কোষ থেকে 4টি হয়, ডিএনএ রেপ্লিকেশনের প্রয়োজন নেই, এগুলো দরকার নেই। প্রোফেজ 2 দেখো, টেলোফেজ 1 শেষ, এবার প্রোফেজ 2। এটা একদম পুরোপুরি মাইটোসিসের মতো, আমি খালি দেখা যাবো, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, পুরোপুরি মাইটোসিসের মতো খালি দেখা যাবো। এই দেখো 2টা, এগুলো টেলোফেজ 1 এ পাইছিলাম, টেলোফেজ 1 এ পাইছিলাম। দেখো নিউক্লিয়ার এনভেলপ আবার বিলুপ্ত হবে, সেন্ট্রোজোমের রেপ্লিকেশন হবে না, সেন্ট্রোমের এখানে ভাগ হবে না, ক্রোমাটিড দেখা যাবে, নরমাল মাইটোসিসের মতো কথাবার্তা। মেটাফেজ 2 এর মধ্যে কি হবে? বিষুবী অঞ্চলে যাবে, স্পিনাল যন্ত্র তৈরি হবে, বিষুবী অঞ্চলে যাবে, ক্রোমোজোম যুক্ত হবে স্পিনাল তন্তুর সাথে, নরমাল কথাবার্তা, আগে যা হয় তাই। অ্যানাফেজ যাবে কি হবে? 2 মেরুর দিকে যাবে, নরমাল কথাবার্তা। সেন্ট্রোমিয়ার ভাগ হবে, যেহেতু নরমাল মেটাফেজের মতোই হচ্ছে, 2টা ক্রোমাটিড আলাদা হবে, 2 মেরুর দিকে যাবে এবং VLJI দেখা যাবে, বেসিক কমন সেন্স। টেলোফেজ যাবে কি হবে? টেলোফেজ যাবে 2 আলাদা হয়ে যাবে, শেষ। ক্রোমোজোম 2 মেরুতে যাবে, নিউক্লিয়াস তৈরি হবে, জল অ্যাড হবে, 4টি কোষ তৈরি হবে, হ্যাপ্লয়েড হয়ে যাবে। কারণ ক্রোমোজোম আগে ছিল 4টা করে, এখন আমি পাইতেছি কয়টা করে?
2টা করে। এগুলো থেকে প্রশ্ন আসে না, এগুলো থেকে প্রশ্ন আসে না, এগুলো আমি বললাম না, জাস্ট জানায় রাখলাম আর কি তোমাদের, খালি জাস্ট জানায় রাখলাম। তোমাদের নেক্সট ক্লাস কিন্তু সামনের বুধবারে, হ্যাঁ, বলে রাখলাম আর কি। তাহলে মিওসিসের প্রয়োজনীয়তা নাই নাকি কিছু? মিওসিসের প্রয়োজনীয়তার মধ্যে প্রথম প্রয়োজনীয় হচ্ছে জনন কোষ তৈরি। জনন কোষ তৈরি মানে কি? শুক্রাণু আর ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করতে কি লাগবে? মিওসিস লাগবে। 2 নম্বর হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। ক্রোমোজোমের ধ্রুবতা, ক্রোমোজোমের, কারণ হ্যাপ্লয়েড আর হ্যাপ্লয়েড মিলে আবার দিন শেষে কি হবে? ডিপ্লয়েডই হবে। শুক্রাণু ডিম্বাণু যদি ডিপ্লয়েড হইতো তাহলে 4 প্লয়েড হয়ে যেত, টেট্রাপ্লয়েড হয়ে যেত মানুষ, তার মানে মানুষ আর মানুষ থাকতো না, এলিয়েন হয়ে যেত। আচ্ছা, প্রজাতিকে টিকে রাখা। প্রজাতিকে টিকে রাখা, তা নাইলে প্রতি ধাপে 2n কত হইতো? 4n হইতো। বৈচিত্র্য তৈরি। বৈচিত্র্য কার কাছ থেকে আসছে? কিসের কারণে আসছে বলো তো? ক্রসিং ওভারের কারণে। ক্রসিং ওভার হয় বলেই কিন্তু এত রকমের বৈচিত্র্য, তাই নাহলে সব মানুষ দেখতে একই রকমই হইতো। তারপরে ধরো কি? অভিব্যক্তি বা মিউটেশন। ক্রসিং ওভার হওয়ার সময় কি হইতে পারে? মিউটেশন এবং ভ্যারিয়েশন হইতে পারে। কি হইতে পারে? মানে ক্রসিং ওভার হওয়ার সময় অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, নতুন প্রজাতি তৈরি হইতে পারে। তারপরে হচ্ছে যৌনুক্রম। যৌনুক্রম হইতে পারে, এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড যে ফিরে ফিরে আসে। যৌনুক্রম কি আমরা সপ্তম অধ্যায়ে নগ্নবীজাবিদ্যার সময় বলবো। এবং মেন্ডেলের সূত্র এটা লাগে। মেন্ডেলের সূত্র প্রমাণে, মেন্ডেলের সূত্র প্রমাণে তোমার মিওসিস লাগবেই। এটা তোমাদের নেক্সট দিন দেখবা তোমরা, যে মেন্ডেলের সূত্রে মিওসিস ছাড়া চলা যাবে না। বুঝছো? এই হচ্ছে মিওসিসের প্রয়োজনীয়তা। আরেকটা কথা, ওরে আল্লাহ, ওই দেখাইতেছে আর কি, জনন মাতৃকোষ তৈরি হয়, জিনের বিনিময়ে ঘটে ক্রসিং ওভারে, দেখাইতেছে আর কি, জীবের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয়। আচ্ছা, ওকে। আর আরেকটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে যে তোমাদের ক্রসিং ওভারে কয়টা জিনিস মানে বলা হয় নাই, ক্রসিং ওভারে একটু অ্যাড করে নাও। ক্রসিং ওভারে ক্রসিং ওভারে কয়েকটা কথা বলা হয় না, একটু অ্যাড করে নাও। ক্রসিং ওভার অ্যাড করে নাও। আবিষ্কারক, আবিষ্কারক থমাস হান্ট মর্গান। ক্রসিং ওভার আবিষ্কারক কে? থমাস হান্ট মর্গান। তিনি 1909 সালে ভুট্টার কোষে, তিনি 1909 সালে ভুট্টা উদ্ভিদে, ভুট্টায় এটা সবার প্রথমে দেখেন, এবং এই কারণে উনাকে 1933 সালে নোবেল খাওয়ানো হয়। এই জন্য 1933 সালে উনাকে নোবেল খাওয়ানো হয়, মানে নোবেল দেওয়া হয় আর কি। থমাস হান্ট মর্গান সর্বপ্রথম 1909 সালে ভুট্টার উদ্ভিদে ক্রসিং ওভারটা পর্যবেক্ষণ করেন, এবং 1933 সালে ওনাকে নোবেল মানে নোবেল দেওয়া হয় আর কি। আরেকটা কথা মনে রাখবা, যেটা তোমাদের একদম অংশে আছে, যে পেঁয়াজের মূলে 16টি ক্রোমোজোম থাকে, এটা একটু অ্যাড করে রাখো। পেঁয়াজের মূলে 16টি ক্রোমোজোম থাকে, এটা তোমাদের ব্যবহারিক অংশে আছে। এটা থেকেও প্রশ্ন চলে আসতে পারে, পেঁয়াজের ক্রোমোজোম কতগুলা? 16টি। তো তোমাদের মাইটোসিস মিওসিসের পার্থক্য আছে, ক্রোমোজোম আর জিনের পার্থক্য আছে, এটা তোমার রিটেনের জন্য পড়বা, দাগানো বইয়ের পিডিএফ এ দেওয়া থাকবে। মাইটোসিস মিওসিসের পার্থক্য আর হচ্ছে ক্রোমোজোম আর জিনের পার্থক্য, এটা তোমরা রিটেনের জন্য পড়বা, দাগানো বইয়ের পিডিএফ এ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এইটুকুই ছিল আমাদের হচ্ছে এই পুরো আজকের যে আলোচনা। আমরা খুব সুন্দরভাবে শেষ করলাম, কোষ বিভাজন চ্যাপ্টার শেষ করলাম। তাহলে পরে আমরা জিন তত্ত্ব শুরু করি। জিন তত্ত্বে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে জিন তত্ত্বটা কিন্তু রিটেনের জন্য অনেক কিছু পড়া লাগতো। জিন তত্ত্ব থেকে আমরা অনেক কিছু পড়তাম ইন্টারে, এগুলা কিন্তু অ্যাডমিশনে লাগে না। তো জিন তত্ত্ব চ্যাপ্টারটা কিন্তু আমি ভুলেও বেসিক থেকে দিব না তোমাদেরকে। তার মানে কি ভাই বেসিক পড়াবেন না? হ্যাঁ পড়াবো, যেখানে বেসিক দরকার সেখানে। জিন তত্ত্বে কোনো চেকার বোর্ড পড়া লাগবে না, জিন তত্ত্বে কোনো চেকার বোর্ডের দরকার নেই, কারণ এগুলো পরীক্ষা আসবে না। ঢাকা পাশে রিটেনে আসার সম্ভাবনা একদমই 0, আসতেও পারে, তখন তো আবার আমার গালি দিবা। তো জিন তত্ত্ব থেকে চেকার বোর্ড পড়ার দরকার নাই।
জিনতত্ত্ব ততটুকু দরকার ওরকম আমি তোমাদের পড়াই দিব, ঠিক আছে? সো আমাকে আমার মতো পড়াইতে দাও, আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, যেটা ছিল সেটা না পাওয়াই থাক, সব ফেলে নষ্ট জীবন। সো এই আর কি কথাবার্তা। কেমন লাগলো আজকে কাজটা একটু কমেন্টে জানাই দিও। আজকে তো অনেক সুন্দর সুন্দর গল্প বললাম তোমাদেরকে। সো কেমন লাগলো, চ্যাপ্টার শেষ। আর তোমরা যারা যারা আমার নাম্বারে বিভিন্ন কোশ্চেন করে SMS দিছো, সেগুলো আমি রিপ্লাই দিচ্ছি একটু একটু করে, আরো দিব। 07469689004 নাম্বারটা, এই নাম্বারে তোমরা SMS পাঠাতে থাকো তোমাদের কমপ্লেন গুলা বা তোমাদের পড়া সংক্রান্ত কোনো সমস্যাগুলো জানাতে থাকো, আমি রিপ্লাই দিচ্ছি একটু একটু করে। অনেকগুলো মেসেজ জমছে, একটু সময় লাগতেছে, বাট আমি সবার মেসেজ রিপ্লাই দিব। এভরি মেসেজ ইজ ইম্পর্টেন্ট টু মি, ঠিক আছে? আমি রিপ্লাই দিব। তো জেনেটিক্স আগে পড়ো না, তাহলে আমি জিনতত্ত্ব বিবর্তন একটা চ্যাপ্টারের লিঙ্ক, মানে পুরো ইউটিউব লিঙ্ক দিয়ে দিব, দেখে নিও। নেক্সট ক্লাসে হবে হচ্ছে বুধবারে রাত 10টায়। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো লাগছে তোমাদের ক্লাসটা, অনেক 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 ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আজকে আর শক্তি নাই, বিদায় নেই, দেখা হচ্ছে।